হ্যালো এভরিওয়ান। হ্যালো সবাইকে। আচ্ছা, আজকে আমাদের হ্যালো, নবনূর হ্যালো, হ্যালো। হ্যাঁ, আজকে আমাদের নবনূর পডকাস্টের 63তম পর্ব। আমরা অনেক দিন পর পডকাস্ট নিয়ে হাজির হলাম আবার, এবং আজকের আমাদের গেস্ট আদিব রহমান ইথার ভাই। আমরা ইথার ভাইয়ের মুখ থেকে তার পরিচয়টা একটু শুনে নিব প্রথমে। আচ্ছা, অনেক ধন্যবাদ প্রথমে মার্সি এবং অরণিকে। আমার পরিচয় হচ্ছে, আমার নাম যে দেখতে পাচ্ছে আদিব রহমান ইথার। আমার ভার্সিটি, স্কুল, কলেজ, বন্ধু বান্ধব ইথার নামে চিনে। অফিসে যেটা ইউজুয়ালি হয়, আদিব নামে চিনে, ফার্স্ট নেমে চিনে। আচ্ছা। আর আমার পরিচয় যদি বলি, যে আমি পড়াশোনা, আমার জন্ম বড় হওয়া ঢাকাতে। আমি পড়াশোনা করছি ছোটবেলায় সেন্ট্রাল গভর্নমেন্ট বা মতিল গভর্নমেন্ট বয়েজ স্কুল, দেন নর্ডেন কলেজ, দেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, দেন আরেকটা মাস্টার্স আছে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। আর আমার পরিচয়ের সাথে একটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে পাবলিক স্পিকিং বা ডিবেটিং। সো আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু ওরা আমাকে ইনভাইট করছে, তার মানে আমি কথাবার্তা, মানে আগামী 1 ঘন্টা আমি বাকিদের সাথে মোটামুটি কিছু একটা বলে, হাবিজাবি হোক ভালো কথা হোক, কিছু একটা বলে চালা যেতে পারবো দেখে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। কোথা থেকে শুনছে, শুনে আমাকে এক্স্যাক্টলি। ইনভাইট করছে। তো আমি ডিবেটটা করতাম। আমি লাস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি শেষ ডিবেট তর্ক করি। আর আমার এখন কারেন্ট পরিচয় হচ্ছে যে আমি বাংলাদেশ ডিবেট ফেডারেশন, যেটা বাংলাদেশের একটা সেন্ট্রাল ডিবেটিং অর্গানাইজেশন, যাই হোক। সো ওইটার একটা সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমি আছি। এটা হচ্ছে আমার কালচারাল বা কো কারিকুলার পরিচয়। আর প্রফেশনাল বা ক্যারিয়ারের পরিচয় হচ্ছে যে আমি অ্যান্থ্রোপোলজিতে যেহেতু পড়াশোনা করছি, সো আমি ডেভেলপমেন্ট সেক্টরেই কাজ করি। ডেভেলপমেন্ট সেক্টরে আমি কাজ করছি টিচ ফর বাংলাদেশে, ব্র্যাকে। হ্যাঁ। এবং এখন আমি আছি একটা অস্ট্রেলিয়ান সোশ্যাল এন্টারপ্রাইজে। ওইখানেও আমি আসলে একই কাজই করি। যেটা করি সেটা হচ্ছে ডোনারদের কাছে বলি যে, ভাই দেখেন, আমরা ভালো কাজকর্ম করতেছি, ডেভেলপমেন্ট করতেছি, আমাদেরকে টাকা দেন, আমরা আপনাদের টাকা দিয়ে ভালো কিছু করি। সো মোরলেস আমি একই স্ট্রিম লাইনেই আছি আর কি। এই হচ্ছে আমার পরিচয়। সরি, আমি 2 মিনিট ধরে নিজের পরিচয় দিলাম। ডোন্ট কাউন্ট মি অ্যাজ এ নার্সিসিস্ট গাইজ, প্লিজ। ও মাই গড। হ্যাঁ, না, আমি খালি শুনতেছি লাইনের পর লাইন, যারে কতগুলা ইনস্টিটিউশন, কতগুলা জার্নি একসাথে। এটাও একটা গুণ, কিন্তু 2 মিনিটে আপনি র‍্যাপ করছেন এটা এত কিছু। হ্যাঁ। ওই মানে আমার অনেক কম আমার লাস্ট টাইমে। চাকরির বয়স 8 মাস, তো 8 মাস আগে ইন্টারভিউ দিছি একটা, তো এই কারণে মনে হয়। আচ্ছা। হ্যাঁ, ভাইকে আমাদের জিজ্ঞেস করা লাগলো না ওনার জন্ম হুম, বা বড় হওয়া কোথায়, ভাই হুম। নিজেই বলে দিছে ঢাকায় ছিল। আপনার কি কোনো হুম। গ্রামের বাড়ি নাই ভাই? আমার গ্রামের বাড়ি আছে একটা, যেখানে আমি গত 15 বছর ধরে যাই নাই। এই লাস্ট শুক্রবারে বুঝছো, আমার বাবা মা গেছে। সো আমি যাই নাই দেখে আমার বউ যায়নি, হ্যাঁ। তো হ্যাঁ, আমার হ্যাঁ। আমার বিয়ে হয়েছে ধরো 1 বছর, 1.5 বছর। তো 1.5 বছর আমার বউ বলতে, চলো একটু বাড়িতে যাই, তোমার বাড়িতে দেখে আসি। আমি বলছি, কেমন, আমি যাই না ওখানে, 15 বছর হয়েছে মনে হয়, কি যাবো এটাই এখানে। তো আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের ভৈরব, যেখানে হচ্ছে আমার ওরকম আসলে ইয়ে নাই। আমার 2জন রিলেটিভ থাকেন, বাট বাকি সবাই আসলে আমরা ঢাকাতেই সেটেলড, এন্ড ঢাকাতেই সব। তো so ওখানে যাওয়া হয় একটু কম। হ্যাঁ, হয় না বললেই চলে আর কি। আব্বু আম্মু গেছিল তো হ্যাঁ, কয়েকদিন হ্যাঁ। আগে। তো ওই 2 দিন হচ্ছে আমরা বাসায় সেলিব্রেট করছি নিজেদের মতো, আমরা 2জন মিলে রান্না বান্না করছি। লাইক একটা একটা লাইক বাসায়, পুরা বাসায় কেউ নাই, একটা ফিলিং টাইপের। আচ্ছা। হ্যাঁ ভাই, ভৈরবের নাকি অনেক ডাকাত, এটা কি, এই মিথটা কি আসলে সত্যি? এখন ধরো যে, ধরো ধরো তুমি ভৈরবের মানুষ, ধরো আমাকে একটা চিনলা, হ্যাঁ। আমার আমি হচ্ছে এতই ডাউন টু আর্থ এবং এতই ভদ্র একটা মানুষ, তুমি যদি ক্যাম্পাসে বা বাইরেও জিজ্ঞেস করো, মানে আমার নামে কোনো গ্যাঞ্জামই নেই। আমি জীবনে কোনোদিন আমার মা এবং আমার বউ ছাড়া আমার রাগ পৃথিবীতে কেউ দেখেই নেই। হ্যাঁ। সো তার মানে বুঝতেছো ভৈরবের মানুষ আসলে কেমন হয়। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তার মানে এটা মিথ যে কোনো ডাকাত নাই, ভৈরবের লোকজন ভালোই হয়। ওটা হচ্ছে রাধার মনে হয়, যারা যদি কেউ ব্রাহ্মণবাড়িয়া থেকে শুনে থাকে মাফ করে দেন, ওটা মনে হয় ব্রাহ্মণবাড়িয়ার কথা তুমি ভাবতেছো। হ্যাঁ, ভৈরবে কিন্তু খুবই চমৎকার মানুষ সব। যেহেতু আমার ধারণা, মানে হিস্টোরিক্যালি হয়তো ব্যাপারটা এরকম হতে পারে, যেহেতু ওইটা একটা খুব বাণিজ্যিক পয়েন্ট ছিল কিন্তু আগে ভৈরব। হ্যাঁ, হুম, হম। হুম, হুম। সেরকম। এই কারণেও হতে পারে, যেখানে ব্যবসা বাণিজ্য হয়েছে নিশ্চয়ই সেখানে ডাকাতির কোনো একটা ঘটনা নিশ্চয়ই আছে। আর পাইরেটদের টাইম তো নিশ্চয়ই এটা ছিলই। হ্যাঁ, ট্রেন পাইরেট। ট্রেনের মধ্যে পাইরেট শিপ, এই ধরনের নিশ্চয়ই কালচার ছিল, এখান থেকে আসছে আমার জানা হ্যাঁ, মেবি আছে। ছিল, মেবি ছিল। হুম। আমি ওই যে বললাম যে ভৈরবে একটু কম যাবে, তো আমি এই এই পডকাস্টটা শেষ করে আমি এখনই যাব। যদি আমি আব্বুরে পাই, যে তুমি বলো ডাকাতির গল্প বলো, আমার কখনো বলা নেই। এখন যেটা হয়, নিজের বাড়ির দুর্নাম তো আসলে কেউ করতে চায় না। সবাই হ্যাঁ, বলে হ্যাঁ, আমার হ্যাঁ। বাড়ি বেস্ট, আমার বাড়ি এসে। আমি একটু জিজ্ঞেস করবো যে আসলে ঘটনাটা কি। হ্যাঁ, আচ্ছা। থ্যাংক না, ইউ, তোমরা ব্রিটিশ বললা রেলওয়েজ একটা এর নতুন টাইমে ইনফরমেশন। থেকেই হচ্ছে ভৈরব প্লেসটা আর কি এক্সিস্ট করে।
মানে অনেক ও পুরানো একটা হ্যাঁ হ্যাঁ স্টেশন। হ্যাঁ এটা হ্যাঁ তো হ্যাঁ, অনেক এখন পুরানো আমরা একটা স্টেশন। নতুন মানে রিসেন্ট টাইমে এটা রেনোভেট করা হয়েছে, লাস্ট 5-6 বছর আগে হবে হয়তো। হুম হুম হুম। বাট স্টেশন হিসাবে এটা অনেক পুরানো একটা স্টেশন, একদম ব্রিটিশ দেখছো পিরিয়ডের। এই যে বাড়ি আমার ভৈরবে, কিন্তু আমার চরণের কাছে মিনিমাম 10 times more information she has. আমি বলি, এটা হয় কি, একটা তো হ্যাঁ আমাদের একটা টিম সাপোর্ট আছে, এটা অস্বীকার করার কিছু নাই। আর দ্বিতীয়ত আমি হচ্ছে আমার বাসা রাজশাহী নানুবাড়ি, তো আমরা ট্রেনে যাইতাম। তখন হচ্ছে আব্বু আম্মু এরা আমাকে প্রত্যেকটা স্টেশন থামতাম না, হ্যাঁ। প্রত্যেকটার হচ্ছে একটা বর্ণনা দিত আচ্ছা। সব সময়, ও যে এখানে যাচ্ছি এখানে যাচ্ছি এটা এখানে এরকম। তো ওনাদের দুজনের সাথে ট্রাভেল করলে আর কি ওরা আমাকে যা শুনাইছে আমি সেটাই জানি আর কি, লোকাল গল্পগুলো আর কি। আমিও এত কিছু নাইস জানতাম নাইস। না, আমি আমি নতুন জানলাম। আমিও না আমি ভাবলাম ডিসক্লেমার। যে ভৈরবে তোমার কোনো প্রেম টেম ছিল নাকি, মোটেই ভাবতেছি যে এত so much into ভৈরব। হ্যাঁ 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 হ্যাঁ, এটাও হইতে পারে ভাই। দ্যাটস দ্য না পয়েন্ট। এগুলো আসলে আমরা ডিসক্লোজ না করি এগুলো আসলে, তাহলে আরো ওকে অনেকগুলো নোটেড। স্টেশন পার করতে হবে। নোটেড ম্যাম, নোটেড। আচ্ছা হ্যাঁ ভাই, আপনি যে ডিবেট করেন, এটা কি আপনার মানে স্কুল লাইফ থেকেই আপনি ডিবেটার ছিলেন? হ্যাঁ আমি হচ্ছে ক্লাস 5-এ আমাদের সিলেকশন হয়, 5-এর লাস্টের দিকে, মানে 6-এ উঠবো যখন। হ্যাঁ ওটার নাম হচ্ছে মতিঝিল গভর্নমেন্ট বয়েজ স্কুল। সো ওখানে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। হ্যাঁ। ওইখানে আমার আমার মনে আছে এখনো, প্রথম যে টপিকটা ছিল সেটা হচ্ছে আমার মা। এন্ড গেস হোয়াট, এই টপিকটা যখন দেয় তার আগের দিন আমার আম্মা হেভি চিল্লাইছে আমার উপর, যে তোমার এতে কিছু হবে না এই সেই। কেন জানো? কেন? কারণ আমি প্লেস করি নাই। 10-এর মধ্যে থাকার একটা ব্যাপার ছিল, ইফ ইউ গাইস ক্যান হ্যাঁ রিমেম্বার, ছোটবেলায়, যে হ্যাঁ প্রথম হ্যাঁ। 10-এর মধ্যে আছে। আর সরকার ঢাকার মধ্যে আমার 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 স্কুলের রেজাল্ট হচ্ছে গভর্নমেন্ট স্কুলের মধ্যে সব, আমরা গভর্নমেন্ট ল্যাব ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড হইতাম। হুম হুম তো হুম। সেন্ট্রাল এটা গভর্নমেন্টের প্রথম 10-এর মধ্যে। শাহজাহানপুরেরটার কথা বলতেছেন না আপনি? হ্যাঁ, ওটা আবার এক্স্যাক্টলি এসএসসি এক্স্যাক্টলি। আর জেএসসি সেন্টার ছিল। তুমি ভিকারুননিসে ছিলা বাই এনি চান্স? জি, হ্যাঁ। এক্স্যাক্টলি হ্যাঁ। হ্যাঁ, আমার জীবনের প্রথম প্রেমিকা ভিকারুননিসে ছিল। আমার বউ শুনতেছে আমার পাশ থেকে, যাই হোক। আমার আচ্ছা। জীবনের প্রথম প্রেমিকা ভিকারুননিসে ছিল। ও আমার স্কুলে এসে পরীক্ষাটা দিছে। পরীক্ষাটা দেওয়ার আচ্ছা। 1-1.5 বছরের মধ্যে আমাদের ব্রেকআপ হয়ে যায় আর কি। ওহো। আচ্ছা, আহারে, অসুবিধা নেই, এখন তো ভাবি আছে। সমস্যা ওনার না, সাথে, এখন তো হ্যাঁ ভাবি আছে এক্স্যাক্টলি। আমাদের। হ্যাঁ ওনার সাথে ব্রেকআপ না হলে তো ভাবি এক্স্যাক্টলি আসতো না জীবনে। পাইতাম না এক্স্যাক্টলি পয়েন্ট। এক্স্যাক্টলি। তো ওইখানে ঝামেলাটা হচ্ছে যে আমার মা টপিক ছিল। হ্যাঁ। সরি গাইজ, আমি একটু ঠান্ডা, তো কাশি জমে আছে। অসুবিধা নেই ভাই। আমার ভয়েস হচ্ছে সুন্দর বাই দা ওয়ে, হ্যাঁ এখন হুম। কম সুন্দর লাগতেছে। তো তো এবং তার আগের দিন আমি খাইছি আম্মার ঝাড়ি। তো তার মানে বুঝো বিষয়টা কি হয়েছে। এখন আমার আম্মার নিয়ে পরের দিন ভালো ভালো কথা লিখতে হবে, তার 24 ঘন্টা আগে আম্মা আমার এই বিচার দিচ্ছে। হুম। তো যাই হোক, পরে তাও ভালো আহারে। ভালো কথা বলছি। এবং আমি থার্ড হয়েছিলাম ওখানে, প্রায় 30 জনের মতো ছিল মনে হয়। তো তারপরে তো ক্লাস 6-এ উঠে লাইক আমাকে ডিবেটিং ক্লাবে নিবেই। তো ওইখান থেকে হচ্ছে হুম। আমার ডিবেটের যাত্রাটা শুরু আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ডিবেট মানে ডিবেট হিসেবে তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, এছাড়া কি আপনি অন্য কোনো কিছু করতেন ভাই স্কুলে? হ্যাঁ স্কুলে আসলে তো মানে করতাম অনেক কিছুই। ধরো যে ওই যে আমি গানটা, মানে নট গান মানে ওরকম, আমি শিক্ষিত কোনো গায়ক না, মানে ওই যে র্যান্ডম থাকে না যে হুম হুম হুম। বা এমনি এমনি গাও, ওইটা গাইতাম। শপথ পড়তাম পৃথিবীতে দাঁড়ায়, এগুলা এগুলা রিমার্কেবল জিনিস। আরেকটা জিনিস করতাম, সেটা হচ্ছে আই ইউজ টু প্লে গুড ক্রিকেট। আমাদের একটা আচ্ছা। টুর্নামেন্ট হয়েছিল ওখানে, ঠিক আছে, ওখানে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমরা চ্যাম্পিয়ন ছিলাম। ডিবেট করে আরেকটা কাজ করতাম, আমার টিচাররাও হয়তো শুনবে আমার, এখন জানে ওরা আসলে। তো হুম। আমি ডিবেটের একটা, এটা পরেও বলতে পারি ওভার ফ্লোতে আরো পরে, বাট এখন যেহেতু উঠছে সেটা বলে দিই। সো ডিবেট যেহেতু করতাম, তো আমরা ছিলাম একটু কোট আন কোট পপুলার টাইপের। ও কত জায়গায় যাচ্ছে। তো এখন মেয়েদের স্কুলে যখন বিতর্ক গুলা হইতো, তখন হ্যাঁ। তো লাইক বুকের মধ্যে একটা চাপ দিয়ে থাকতো, ও মাই গড, ভিকারুননিসে যাচ্ছি, ওয়াইডব্লিউসি তে যাচ্ছি, হলিক্রসে যাচ্ছি, এই 3টা স্কুলে বেশি। বাকিদেরকে আমরা আমরা ভাবতাম যে বাকিরা আসলে তো এরা ছোট মানুষ হ্যাঁ তো, হ্যাঁ। তো ঢাকার মধ্যে আর কি। তো আসলে পরবর্তীতে বুঝছি আসলে আমরাই বাকি সবাই আসলে ভালোই, অনেক নাইস। তো পরে এরকম ইয়ার সময় প্রবলেম তখন 8-এ বা 9-এ, এত জায়গায় যাই।
তখন কেউ তো টিচাররা তো আর এত খোঁজ রাখে না, যে সরকারি স্কুলে টিচাররা ওনাদের নানান রকম কাজ হুম থাকে, হুম হুম ব্যস্ততা থাকে, যাই হোক। হুম 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 তো আমরা একদিন চিন্তা করছি আজকে ক্লাস করবো না, কিন্তু স্কুলে গেছি। হুম তারপরে আমরা টিম বানাই হেড স্যারের রুমে গেছি। হেড হুম স্যারের রুমে গিয়ে ওনার কাছে বিদায় দিচ্ছি যে স্যার আমরা যাচ্ছি অমুক জায়গায় বিতর্ক করতে, এবং উনি আমাদেরকে ক্যাশ টাকাও দিছে যে না, তোমাদের অ্যালোকেশন, আমাদের একটা অ্যালোকেশন থাকতো গেলে হুম বা হুম বাইরে, এটা হুম নাও তোমরা গিয়ে খায়ো কিছু। তো হুম, স্কুল বাঙ্ক মারছি, অ্যালোকেশন পাইছি, হেড স্যারের টাকাও নিছি। তো হ্যাঁ এই যে ডিবেট করে কি কি শেখা যায়, এর মধ্যে কিন্তু এটা একটা বড় অ্যাচিভমেন্ট যেগুলা করা যায়। এবং তারপর এটা আমরা আরো 3-4 বার করছি। এবং আমরা যারা মিলে করছি তারা, যে 3 জন মিলে করছিলাম, একজন দেশের বাইরে আছে, ও পিএইচডি করতেছে, আর আমরা 2জন দেশে আছি, একজন ডাক্তার আর আমি ইয়া করতেছি। তো আলটিমেটলি ওগুলা করে খুব বেশি সমস্যা হয়নি জীবনে, আর কি ভালোই হয়েছে। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা এই আর কি। এটা পরে কিন্তু কি একটা আপনারা ব্যাপার ধরা ছিল। পড়ছিলেন? ধরা তো পড়েন না, নাই। নেভার নেভার। ও পরে wow. এমনি যখন আমরা বড় হয়ে গেছি, এমনি ম্যাডামকে গিয়ে বলছিলাম, আমাদের মডারেটর গিয়ে বলছিলাম যে ম্যাডাম এই কাজ করছিলাম। তো বড় হয়ে গেলে আর তো কিন্তু কিছু ওরা বলে না। চেক করতো না যে ফেস্টিভ্যাল কি চলতেছে বা এরকম কিছু চেক টেক করে নাই কখনো? হ্যাঁ, আমরা তো ভিকারুন্নাসে পড়ি নাই, এত নিয়ম কানুন ছিল না কিছু। আমরা যে স্কুলে যাইতাম বেঁচে থেকে এই বেশি, বুঝছো? তো ও ঠিক আছে, ভাই ওরা আমাদের আসছে, জন্য ডিবেট করতে এই যাচ্ছে। বাঙ্ক মারা মানে একটা গার্লস স্কুলে ঢাকা শহরের মানে ক্লাস বাঙ্ক দেয়া খুবই কঠিন একটা কাজ, খুবই মানে হ্যাঁ এটা হ্যাঁ, অনেক আই নো। কড়াকড়ি। এইটা একটা বয়েজ স্কুল বলে সম্ভব হয়েছে। এবং এবং সরকারি স্কুল বলে সম্ভব হয়েছে। হ্যাঁ এটাও সরকারি একটা স্কুলে এত ব্যাপার। মনিটরিং থাকে না আসলে, মানে র্যান্ডামলি চলে যাই। তো আমরা মনে হয় ওই আমি দিন বোধহয় আপনাদের আমরা স্কুলে নয়া। পরীক্ষা দিছি, ওরা অনেক কড়াকড়ি গার্ড দেয় ভাই। এটা মোটেও না, ওরা অনেক ইয়াতে থাকে যে আরে ওই ও পোলাপাইন আমাদের ওই যে গুলা। গার্লসটায়। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওই তো ওটা দুইটা আমাদের বিল্ডিং পাশেই, পাশাপাশি না একদম। পাশাপাশি, হ্যাঁ। তো আপনাদের কিন্তু টিচাররা অনেক দুইটার কড়া। মানে পরিচালনা একদমই আলাদা, টিচার থেকে শুরু করে, টিচার থেকে শুরু করে সবই আলাদা, বাট হ্যাঁ ওরা করা করে দেয়, যাই না আমি, হ্যাঁ হতে পারে, যেহেতু না, বললে কিন্তু করা করি। পরীক্ষা সাপোজ টু বি হচ্ছে যে কড়াকড়ি গার্ড, মানে যেহেতু তুমি পরীক্ষা দিচ্ছ, এটা তো নিয়মই আসলে। বাই এনি চান্স কড়াকড়ি তুমি কি গার্ড টিচার তো হবা বা নিয়ম। হইছো, কোনো কিছু আছে? নেভার, কে? হ্যাঁ, নেভার গুড। এভার। নাইলে ও কিন্তু, নাইলে অরণ্য মার্সি কিন্তু খুবই একদম ওই যে বেত নিয়ে ঘোরা টাইপের টিচার হইতো। ও আমি এখনই বলতেছে ওইটাই, পরীক্ষা ও মানে। ওই তো, এটা আমি জানি, ও তো হ্যাঁ আমার রুমমেট ছিল ভাই। ও হ্যাঁ, যে কি এক্স্যাক্টলি। অত্যাচারী একটা রুমমেট ছিল। ঘরে একদিন ঝাড়ু না দিলে রুমে নোটিশ লাগাই দিত যে ঝাড়ু দেয়া হয় নাই। মানে হ্যাঁ, এই তো ও এটা তো যদি আমার মতো টিচার হ্যাঁ, হয় ও খবর শেষ করে দিত। শেষ না শেষ না, শেষ। কিন্তু না, মানে স্যাররা টিচাররা কেন আমাদের পরীক্ষা হলে কড়াকড়ি গার্ড দিবে? যেন আমরা নিজেরা একটু হচ্ছে যে পরীক্ষা দিই, নিজেরা নিজেদের মতো করে জানি, সেজন্য। এটা স্বাভাবিক যে টিচার হিসেবে তো কড়াকড়ি গার্ড দিবে, এটা তার দায়িত্ব, এই জন্য সে টাকা পাচ্ছে। হ্যাঁ অবশ্যই সে তো কিন্তু দিবেই। জাস্ট সো ইউ নো, জাস্ট সো ইউ নো, ওই স্টুডেন্টরা কড়াকড়িটা আসলে না কিন্তু করলে, এটা বলে না। হ্যাঁ বলে না, এবং জাস্ট সো ইউ নো, ওই কড়াকড়িটা না করলেও উনি সমান টাকাটাই পাবে। তো ওনার কড়াকড়ি ঘাটটা না দিলেও কিন্তু হয়, হ্যাঁ। ব্যাস। তাহলে কড়াকড়ি গার্ড না দিলে পরীক্ষা দেওয়ার তো কোনো মানেই হয় না, তারা তো না হচ্ছে না যে। না, এইটা আমি মানি না। আমি মনে আচ্ছা, করি যে হ্যাঁ একটা সুশৃঙ্খলা অবশ্যই পরীক্ষা হলে থাকবে, কিন্তু সামটাইমস থাকে না টিচারের নিজেরই আচরণটা এতটা করা, তাকে দেখে আমি যদি আগেই ভয় নার্ভাস হয়ে যাই আমার কিন্তু পারফরমেন্স ভালো হবে না। একটা ফ্রেন্ডলি টিচার থাকাটা জরুরি, যে ঠিক আছে একটা বাচ্চা কথার কথা সে হচ্ছে পরীক্ষায় জ্যাম হয়, সে আধা ঘন্টা লেট আসছে, ওটা বোর্ড পরীক্ষা, তাকে ওই সময় সহায়তা করতে হবে। তো এই বিহেভিয়ার গুলা থাকাটাকে আমি কড়াকড়ি জায়গায় বলতে চাচ্ছি না, যে ইয়েস আমরা স্টুডেন্ট আমরা ইয়েস। ফ্রেন্ডলি আমরা হও। তুমি দেখা দেখি করবা এটা তো আর কড়াকড়ি না, বাট স্টুডেন্ট ফ্রেন্ডলি থাকাটা হম, জরুরি। না, আমরা তো পরীক্ষার হলে কড়াকড়ি গার্ড নিয়ে বলতেছে, তো পরীক্ষার হল, পরীক্ষা হলে বাইরের কড়াকড়ি ওটা তো আমি বাদ দিলাম। তো পরীক্ষা হলে তো কড়াকড়ি গার্ড ওটা হবেই। এই তোমার কি হ্যাঁ আমি তো ছোটবেলায় তোমাকে ছোটবেলায় একই আমাদের থাকে কথাই না, বললাম। আমার যেটা মনে হয় বুঝছো সরণি, ও ও অনেক ছোটবেলায় ভালো আমাদের থাকে না স্টুডেন্ট যেমন, ভাই। ও না, অনেক ভালো স্টুডেন্ট, এটা আমি তো আছেই। আমি জীবনে অলসো ভালো হ্যাঁ। স্টুডেন্ট ছিলাম না, আমাকে আমার কোনো টিচারের সাথে সখ্যতা নাই, এই পর্যন্ত হয় নাই, ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত। তো হচ্ছে যে আমি ভালো স্টুডেন্টও ছিলাম না, আমি ব্যাক বেঞ্চার ছিলাম, আমি কোনোদিন পড়ালেখা ঠিকঠাক করি নাই, আর আমি পড়ালেখা করতেও চাই না। আমার মনে হয় এটা যদিও বললা তুমি, বাট আমার তুমি একটু অবসর সময় তোমার মেমোরিটা একটু ঘাটাই দেখবে। আমার যেটা মনে হয় বুঝছো অরুণি, ছোটবেলায় আমাদের থাকে না টিচারদের উপর ক্রাশ, ওর কোনো একটা এরকম হুম। ক্রাশ টিচার ছিল যে অনেক কড়া। সেই তারপর থেকে ওই কড়াকড়িটার প্রতি ও যে ভালোবাসছে কড়াকড়িটাকে, ও এই আর নো, বুঝতে না পারতেছে না এই না কারণে। না। বুঝবি।
না, এরকম মনে হয় না। আমার মনে হয় মার্সি এমনি ওর হুম নিজের কিছু এথিক্সে চলে। সো হুম। হয়তো ও পরীক্ষার হলে ও যেহেতু আমার ডিফারেন্ট ডিপার্টমেন্টে, আমি আসলে খোঁজ নিয়ে জানবো যে ও পরীক্ষার হলে জীবনে কাউরে কিছু জিজ্ঞেস করছে কিনা। না তো না, জিজ্ঞেস তো করছি, আমার খাতাও নিয়ে গেছে, খাতা নিয়ে হচ্ছে যে আটকেও রাখছে। ও আচ্ছা, তারপরে তারপরও এত হচ্ছে ভালো যে লাগে করে করি। তার, হ্যাঁ, বেস্ট। ওর মতো এথিক্যাল লোক আমি দেখিনি। হ্যাঁ ঠিকই তো আছে, যে তখন তো বুঝতাম না, স্যারদের গালি গালাজ করতাম, কিন্তু এখন মনে হচ্ছে ঠিকই আছে, যে এরকমই করা উচিত স্টুডেন্টদের সাথে। ঠিক আছে, আমি আল্লাহ বুঝতেছি বাঁচাইছে, বুদ্ধিমানই তুমি হবে। টিচার না ভাইয়া। তুমি যদি টিচার হইতা শেষ। থাকে না এরকম ভাই, আমি নিজে দেখছি যে নিজে হচ্ছে একদম মানে ব্যাক বেঞ্চার হওয়াটা খারাপ না, কিন্তু কিছু কিছু পোলাপাইন আছে না যে খালি নকলই করলো, জীবনে একটা পরীক্ষাও একটু এফর্ট দিয়ে পড়লো না। এগুলো খুব কড়া কড়া টিচার হয়, ডেঞ্জারাস হুম। ব্যাপার। এরা আরো বেশি Yes. কড়াকড়ি করে। না ভাই, ভবিষ্যৎ জীবনে মানে ধরেন আজ থেকে হচ্ছে যে 10 বছর পরে টিচার হবো না, তার তো কোনো গ্যারান্টি নেই, হইলেও তো হইতে পারি। এই যে অন্তরের কথা বের ভুল হয়েছে। ভুল হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে। না আমার হ্যাঁ, জীবনে, ঠিক ঠিক। আমার জীবনে কিন্তু একটা ইচ্ছা ছিল যে আমি টিচার হইতে চাই, আমার জীবনে একদিনের জন্য হইলো তো আমি টিচার হবই, হয়েই ছাড়বো এই জীবনে, দেখে নিবো। তারপরে আমি পরীক্ষার আজকাল, গার্ডটা যখন যাদের দিবা ওদের সাথে আমি একটু কথা বলতে চাই যে তুমি গার্ডটা কেমন দিছিল আর কি। ও ঠিক আছে। হচ্ছে বাংলার গর্ডন র্যামজি হবে। হ্যাঁ, ওর স্টুডেন্টরা কিচেনে ওর ভয়ে পেঁয়াজ কাটতে গিয়ে আঙ্গুল চাপ করে ওরে দিয়ে দিবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি শিওর, আপনার শিওর, এরপরে কোনো সন্দেহ নেই। না অসুবিধা নাই, তখন হচ্ছে যে ব্লাডের মানে ব্লাড মানে কেমিস্ট্রি না, ব্লাডে হচ্ছে তোমার হচ্ছে যে খাবার যদি মিশে যায় তাহলে হচ্ছে ওই আঙ্গুলটা সহ যদি খাবারটা ভালো হয় তাহলে টেস্ট কিন্তু ডিফারেন্ট হবে, তাও বোঝা যাবে যে সে আচ্ছা পাস তোমরা কোন করছে না ফেল ডিপার্টমেন্টে ছিলে করছে। বাই দ্য ওয়ে? আমি মার্সি ছিলাম কোন ডিপার্টমেন্টে ছিলে? কেমিস্ট্রিতে ভাই। আচ্ছা, আর অরণি? আমি চারুকলা। আচ্ছা, কেমিস্ট্রি বিক্রিয়া টিক্রিয়া করে মার্সি কিন্তু একদম। না ভাই, আমি খুবই আমি আমি কেমিস্ট্রি জীবনে কিছু পড়ি নাই, আমি কেমিস্ট্রি কিছু জানিও না। আমি হচ্ছে যে এটা আমার জীবনে একটা ট্রমা, আমার জীবনে অনেক সময় নষ্ট করে ফেলছি আমি, এই হম। ট্রমায় আমি আর ফিরে যেতে চাই না। আমরা আপনাকে নিয়ে কথা বলি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ শিওর। আপনার ছোটবেলায় মানে কি হওয়ার ইচ্ছা ছিল, মানে বাসা থেকে আপনাকে মানে কি হওয়ার জন্য চাপ প্রয়োগ করতো? বাসা থেকে আমাকে আমরা দুই ভাই, সো আব্বু আমার ইচ্ছে ছিল যে একজন ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, টিপিক্যাল বাঙালি মধ্যবিত্ত পরিবারের। হ্যাঁ ঠিক হ্যাঁ যেরকম ইচ্ছা থাকে আমার বাবা মা, তার কোনো রকম ব্যতিক্রম নয়। হ্যাঁ। তো তারপরে যখন ও তারপরে আমার বাবা মা সিক্স থেকে আমার উপর অনেক খুশি, কারণ আমি সিক্স থেকে টানা রোল এক ছিলাম। এক এক এক, তারপরে গিয়ে দুই, তাও তারপরে পিছিয়েছি কারণ হচ্ছে একটা পরীক্ষা দিতে পারিনি অপারেশনের কারণে, যে দ্যাটস ডিফারেন্ট স্টোরি। হুম, সো আমি খুব ভালো ছাত্র থাকছিলাম এবং আমি প্রতি আম, মোটামুটি প্রতি এক দুই মাসের পর পর একটা ট্রফি বা একটা ক্রেস্ট কিছু একটা নিয়ে আসতাম, কারণ হচ্ছে বিতর্কটা মোটামুটি ভালো করতাম। হুম, তো প্রথমে ওদের 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 ক্রাফটে ছিল এরকম, উপরে উঠছে নিচে নামছে আবার উপরে উঠছে, কারণ প্রথমে ওরা খুশি, ওয়াও ছেলে দেখি এরকম বিভিন্ন জায়গায় যাচ্ছে ক্রেস্টে। তারপরে দেখা যাচ্ছে ছেলে দেখি খালি এগুলোই করতেছে, পড়াশোনা করতেছে না। কিন্তু সামহাও আমার রোল পিছাইতো না, সামহাও আমি মানে ফার্স্টই হইতাম সামহাও। হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ ফার্স্ট হওয়ার পরের কি হয়েছে যেটা আমি বলতেছি, কলেজের গল্পটা একটু পরে বলতেছি। উইল গেট ব্যাক টু দ্যাট, মনে করো। হ্যাঁ হ্যাঁ So, তো এরপরে কলেজ পাস করার পরে আবার আম্মু হচ্ছে আমাকে উদ্ভাসে ভর্তি করায় দেয়, তখন হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং এর জন্য ওটা হচ্ছে সবচেয়ে ভালো আচ্ছা। ইয়া ছিল। তো ওখানে ভর্তি করে আমি 9,500 টাকা লাগছিল, আজ থেকে প্রায় 10 বছর আগের কাহিনী, এবং তখন 9,500 টাকা কিন্তু ইজ এ লট। এখন হ্যাঁ, এনি ডে 9,500 টাকা ইজ এ লট অনেক এখন। অনেক টাকা ভাই, 9,500 টাকা, হ্যাঁ। হ্যাঁ, তো আমি একটা দিনও যাই নাই কোচিং। ও কারণ ইঞ্জিনিয়ারিং শিট। কারণ আমার স্কুলে থাকতে আমি এতই ভালো ছাত্র ছিলাম, সিক্স থেকে অ্যাটলিস্ট। অ্যাকচুয়ালি আমার গ্রহ কখনো পিছায় নাই, 91, 9, 5, 3, 2, 1, 1 এরকম করে গেছে আর কি। তো হ্যাঁ যাই হোক, তো যে গল্পটা বললাম না যে আমি 10-এর বাইরে চলে গেছিলাম, সেটা কিন্তু আমার সেকশনে না, এটা হচ্ছে হোল মানে পুরা স্কুলের 1,000 জনের ভিতরে আমি 10-এর বাইরে ছিলাম দেখে আম্মু দুঃখ পাইছিল। তো আচ্ছা। দুঃখ যে কত রকম হইতে পারে আসলে। উদ্ভাসে আমি যাই নাই, তো আব্বু মধ্যে ছিল ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার, তো হইলাম না। জাহাঙ্গীরনগরে আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইংলিশ আরো কয়েকটা সাবজেক্ট পাইছিলাম, বাট আই চোজ টু বি ইন অ্যান্থ্রোপোলজি। হুম। এটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল। আর তার ছেলে এমন একটা সাবজেক্টে পড়বে যে সাবজেক্টের নামই জীবনে শুনে নাই কেউ, এটা একটা ও খুবই অদ্ভুত একটা হ্যাঁ ডিসিশন। হ্যাঁ
হ্যাঁ ভাই। তো ওইখান থেকে হচ্ছে আমার অনেক বুঝাইতে হয়েছে অ্যানথ্রোপোলজি পড়লে কি হবে না হবে। তো আমি চিন্তা করি আমি অ্যানথ্রোপোলজি পড়ে যদি কিছু করতে না পারি জীবনে, তাইলে যে এই কোডা শুনতে শুনতে জীবনটা শেষ আমার। হুম, তো এখন তারপরে আমি পড়লাম, পড়ে সামহাও কিছু একটা করে টোরে খাইতেছি। আর হচ্ছে তো আমি যখন পাশ করি বের হই, তখনও হচ্ছে আব্বু আম্মু ইচ্ছা আমি সরকারি চাকরি করবো। তো হুম। সব অ্যাজ ইউজুয়াল অ্যানাদার ভাই টিপিক্যাল বিসিএস বেঙ্গলি দিতে ফ্যামিলি। বলেনি? হ্যাঁ। আর আমার বাপ একজন সরকারি চাকরিজীবী, সারা জীবন সরকারি চাকরি করছে। তো বিসিএস মানে বিসিএস ছাড়া কি ভাবে, বিসিএস ছাড়া কেউ কিছু করে খাইতে পারে নাকি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ। এখন যে ঘটনাটা হয়েছে, আমি প্রথমে চাকরিতে ঢুকি, একটা অ্যামাউন্টের স্যালারি পাইতাম ফ্রেশার হিসেবে, যথেষ্ট ভালো। হ্যাঁ। তারপরে 2 বছর পরে আমি একটা চাকরিতে ঢুকি। হ্যাঁ। তারপরে আবু বলছে আচ্ছা তুই এখন তো হয়েছে, এই চাকরিও করছো, এখন সরকারি চাকরি, তোমার তো বয়স আছে। এখনো আমার সরকারি চাকরির বয়স আছে সার্টিফিকেট হ্যাঁ। অনুযায়ী। So আমি চাইলে এখন দিতে পারি, কিন্তু এখন আর বলে না। কারণ হচ্ছে সেকেন্ড চাকরিটার বেতন আমার একটু একটু আল্লাহর রহমতে ভালো হয়েছে। জি। আমি বলছি সরকারি চাকরিতে আমাকে এত টাকা দিবে, সরকারি চাকরিতে হুম, আমাকে হুম, অর্ধেক টাকা দিবে। তো হুম, এগুলা বলে বলছে, কিন্তু এগুলার তো অবশ্যই প্রাইভেট চাকরি সার্টেন না, সিকিউরিটি নাই, নানান হুম, ঝামেলা। আর ডেভেলপমেন্ট সেক্টরের চাকরি আরো ঝামেলা, কন্ট্রাক্ট হুম, থাকে, ফান্ডিং শেষ হয়ে গেলে ঝামেলা হয়ে যায়, এইসব নানান হুম, কিছু। হুম, তো তারপরে এরকম করে করে যখন 6 বছর চাকরি করে ফেললাম, এখন আর আসলে বলে না। কারণ হচ্ছে আমার বার্গেনিং বলার পরে আমার বার্গেনিং পয়েন্ট একটাই, আমি 3-4 বছর যদি বেকার বসে থেকে সরকারি চাকরির জন্য করতাম, হ্যাঁ, তো তাইলে আসলে আমার 3-4 বছরের মানে ওই দামটা কি তোমার উপর, তোমার ঘাড়ে বসে খাইতাম, তখন কি হুম, তোমার খারাপ লাগতো না যে তোমার ছেলে হুম, তোমার ঘাড়ের উপর বসে খাইতেছে? হুম, তো হুম, এখানে একটা সিরিয়াস এবং ভালো বিষয় হচ্ছে, আলটিমেটলি আমি যদি সরকারি চাকরির জন্য 3-4 বছর পড়তাম, হয়তো হয়তো আমি হ্যাঁ, পাইতাম, হয়তো আমি পাইতাম না, কিন্তু আমার জীবনটা একটা সময় নষ্ট হতো। হ্যাঁ, কিন্তু যে চ্যালেঞ্জটা নিতে হয়েছে, সেই চ্যালেঞ্জটা আসলে আমি নিছি, সামহাও কপালও ক্লিক করছে। মানে পৃথিবীর কেউ আমার মনে হয় না, মানে বিলিভার হোক নন বিলিভার হোক, দ্যাটস নট এন ইস্যু। দেয়ার ইজ হ্যাঁ, সামথিং, সেটাকে আমরা স্রষ্টার ইচ্ছা হুম, বলি, লাক বলি, হ্যাঁ, কার্মা বলি, হুম, হোয়াট এভার ইট ইজ, হাউ এভার উই নেম ইট, দেয়ার ইজ সামথিং যেটা ক্লিক হুম, করতে হয়। তো আমার হুম, সাথে তো ক্লিক করছে দেখে আমি এখনো পর্যন্ত সরকারি চাকরি না করে, অনেকের সাথে ক্লিক করে নাই, আমার হুম, ব্যাচমেট অনেকের সাথে ক্লিক করে নাই, বা অনেকের সাথে করতেছে না। কিন্তু অন দা আদার সাইড, হুম, যদি কেউ মানে সরকারি চাকরিকে এখানে কোনোভাবেই ডিমিন করার কিছু নাই, কারণ দ্য সিকিউরিটি ইউ গোনা হ্যাভ ইজ প্রাইসলেস। হুম, সো অন দ্য আদার পার্ট অফ দ্য কয়েন, আমি যদি সরকারি চাকরি করতাম, হইতেই পারতাম আমি দ্বিতীয় বছরেই বা প্রথম বছরেই পেয়ে গেছি, লাইফ উড হুম, বি মোর হুম, সিকিউরড। হইতে পারে টাকার অ্যামাউন্ট হয়তো ম্যাচ করতো না, বাট স্টিল আমার লাইফ সিকিউর, আমার আরাম বেশি, বা হুম, হুম। অনেক কিছু, বাবা মা খুশি, এবং অনেক কিছু হইতো। তো ওখানে তো দ্যাটস হাউ আমি অ্যাডিশনাল প্রথমে। ফ্যাসিলিটি গুলা থাকে আর কি, একটা থাকার জায়গার খরচ, মানে খরচগুলা অন্যভাবে আর কি হম। ব্যালেন্স হয়। হ্যাঁ, খরচগুলো অন্যভাবে ব্যালেন্স হয়, বাট স্টিল আহ আহ মানে আমি যেভাবে ইয়ে করছি, ধরো ওই সবকিছু মিলেও যে এখনকার মোটামুটি প্রাইভেট চাকরি গুলাও যারা যেগুলো একটু ভালো মোটামুটি, হেন কিছু নাই, সরকারি চাকরিতে অফার করে, তারা করে না, রাদার আরো বেশিই করে অনেক ক্ষেত্রে। সো হুম, হুম, কিন্তু আমার কাছে আবার এই তো গেল এই জার্নিটা। সো কিভাবে আমি এখন পর্যন্ত আমি 4টা চাকরি করছি। তো আমি কিন্তু অনার জাহাঙ্গীরনগরে আমি 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 কিন্তু জাহাঙ্গীরনগরে মাস্টার্স করতে পারি নাই, কারণ অনার্স এর পরে আমি চাকরিতে জয়েন করি। আচ্ছা। তো ওই চাকরিতে ওই টিশোর বাংলাদেশের ফেলোশিপ আর কি। তো ওইখানে হুম, আবার একটা মাস্টার্স ওরা অফার করে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, স্কলারশিপ আর কি। হুম, হুম, তো আমার যেটা করতে হয়েছে, আমার চাকরি, ওই মাস্টার্স, আবার জাহাঙ্গীরনগর ভার্সিটির মাস্টার্স, এত কিছু আসলে আমি এত পড়ুয়া ছাত্র ছিলাম না, এত হুম, কিছু না, আমি জাহাঙ্গীরনগরের মাস্টার্সটা ছেড়ে দিই। এবং যেদিন আমি হল থেকে বের হই, ওটা ছিল আমার জীবনের মোস্ট চ্যালেঞ্জিং ইয়েট মোস্ট ইম্প্যাক্টফুল ডিসিশন। কারণ হ্যাঁ। জাহাঙ্গীরনগর থেকে বের হইতে ইচ্ছা করে না, ও এবং ভাই, আমি যেহেতু বের হইতে পারছিলাম। এটা নিয়ে পুরা ও হচ্ছে যে একদিনের অনেক একটা আলাপ আলাপ দেয়া যাবে। করছেন। হ্যাঁ, একদিনের একটা আলাপ দেওয়া যাবে। এটা তো কেউ ওই নিজের স্বীকার হল করতে নিজের রুমটা চায় থেকে। না, এটা কেউ হ্যাঁ, অনেক কম মানুষ স্বীকার করতে চায় এটা। হ্যাঁ। বাট এটার একদিন অনেক ব্যাড গেলেই মনে হয় নেগেটিভ যে ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, নেগেটিভ ইম্প্যাক্ট আছে, মানে ওই যে ওই কমফোর্ট জোনটায় থাকতে থাকতে মানে মনে হয় যে ওই যে আমি বের হয়েছিলাম, অনেক কষ্ট লাগছিল, অনেক খারাপ লাগছিল, বাট ওইটা জীবনের ওয়ান অফ দ্য গুড ডিসিশন আই টুক। না হয় আসলে ওইখানেই মাস্টার্স করতাম আরো 2 বছর, মাস্টার্স করার পরে আরো আস্তে ধীরে চাগাইতাম, মজা করতাম। সো জীবন থেকে 2-3 বছর চলে যেত। সো ওইটা করি নাই দেখেই হয়তো এরকম হয়েছে, বাট স্টিল 4 বছরে 4.5 বছরে যা করছি ইনাফ। ইনাফ, জীবনের প্রত্যেকটা ফেসকেই ওয়েলকাম করতেই হয় আমাদের, দ্যাটস ফাইন। হুম, তো আমাকে যদি কিন্তু তারপরে আমি মোট কমফোর্ট জোন থেকে, আমি জানি না এরপরে এই টাইপের প্রশ্ন আছে নাকি, আমি আগেই বলে দিচ্ছি। তো এরপরেও কমফোর্ট জোনের বাইরে যাওয়া, ধরো আমি চাকরি সুইচ না করলেও হইতো, ধরো সুইচ করলে আমার স্যালারি হাইক হয়, যে যে কারো স্যালারি হাইক হয় 30%, সুইচ না করলে হয় 10%।
সো ওই যে এক্সট্রা 20%-এর জন্য জব সুইচ, এটা আমার কাছে মনে হয় খুবই আনকমফোর্টেবল ইয়াট ইম্প্যাক্টফুল একটা ডিসিশন। কারণ চাকরিও তো একটা অভ্যস্ততা আছে। আচ্ছা 2 বছর আমি এখানে চাকরি করছি, ভালো লাগতেছে, এখানে থাকি, সো ওরকম। বাট যাই হোক, আমার কারেন্ট চাকরির এমপ্লয়াররা কেউ যদি শুনে থাকেন আমি ছাড়তেছি না চাকরি, আমি আসছি এখানে, হ্যাঁ। তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এই হচ্ছে আমার গল্প মোটামুটি আচ্ছা, হ্যাঁ, চাকরির বা এই বা এই যে এই যে বাবা চাকরি, মা কি হতে চাইছিল এবং আমি হ্যাঁ, কিভাবে তার উল্টাটা হইল। হ্যাঁ, এই চাকরি থেকে মনে পড়লো যে আমাদের তো জাভিয়ানদের একটা ভ্রাতৃত্ব বোধ বা বন্ধন থাকে। তো আপনার চাকরির ক্ষেত্রে কি এরকম হয়েছে যে এটা কাজ করেছে আপনার প্রতিও? উম, আরে, এটা মানে এইটা আসলে একটু ওয়ান লাইনার না, মানে ওয়ান লাইনার না, এরকম যে আমার কাছে মনে হয় আমরা অনেক এক্সাজারেট করি জাহাঙ্গীরনগরের ভ্রাতৃত্ববোধটাকে, হ্যাঁ। বাস্তব জীবনে কেউ কাউরে চাকরি দিয়ে দেয় না, মানে এটা হয় না আসলে। কেউ চাকরি না, যেটা হইতে পারে যে আচ্ছা শোন অমুক জায়গায় একটা চাকরি ওপেন আছে, তুই একটু অ্যাপ্লাই করিস। এখন নিজের চোখ কান খোলা থাকলে ওইটা নিজেই দেখা যায় কোথায় আসলে ওপেনিং আছে। আর যে কেউ সর্বোচ্চ তুমি কি করবে, শর্ট লিস্ট করে দিবে, সিভিটা দিয়ে শর্ট লিস্ট করে দিবে। কেউ তোমাকে ইন্টারভিউ করে চাকরিটা দিয়ে দিবে না যে নাও তুমি জয়েন করো। তো আমার কাছে মনে হয় এইটা একটু মানে জাহাঙ্গীরনগর নেটওয়ার্কিং বা জাহাঙ্গীরনগরের ভ্রাতৃত্ববোধকে মানে পুঁজি করে জীবনে সারা জীবন কাটানো যাবে না, এটা সম্ভব না। বিং এ জাহাঙ্গীরনগরিয়ান, বিং এ স্টুডেন্ট অফ, বিং এ ডিভোটেড জাহাঙ্গীরনগরিয়ান, আই এম টেলিং দিস। এন্ড অলসো সেকেন্ড কথা হচ্ছে ইয়াট ওইটা অনেক জরুরি, কারণ চাকরিতে আমার পাশে ঠিক যে বসে আমার হয়েছে সেও জাহাঙ্গীরনগর। সো আমরা ওই বন্ডিংটা কাজে লাগে কি, ওই যে ভেন্ট করার একটা জায়গা, গল্প করার একটা জায়গা, বা ওই যে কি। আচ্ছা আমি কি বাই চান্স কেটে যাচ্ছি? না, এখন ঠিক একটু আছে ভাই। গেছিলেন, এখন ঠিক হয়ে গেছেন। হ্যাঁ, মানে ওই কমিউনিকেশনের কমন গাইজ আমার গ্রাউন্ডটা কোথায় তো ওইটা হয়ে হ্যাঁ, আসে। আপনার কথা একদম ওকে। ওকে ওকে হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, সো ওই কমিউনিকেশন, বাট হচ্ছে আমি আবার এত এত রেবেলিয়াস না। জাহাঙ্গীরনগরের ওই ইয়েটা অনেক কাজে লাগে কেন, ওই যে এক অফিসে যদি ধরো আরো 5টা জাহাঙ্গীরনগরের মানুষজন থাকে, তখন নিজেদের একটা আবার কমফোর্ট জোন তৈরি হয়। এন্ড অলসো ওই রেফারের ব্যাপারটা, শর্টলিস্ট করে দেওয়ার ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। ধরো 10 বছর চাকরি করার পরে হয়তো শর্টলিস্টেড হওয়ার জন্য আর সাপোর্ট থাকে না, নিজের সিভি অনেক ভারী হয়ে যায়। কিন্তু ইনিশিয়াল কিক স্টার্টটা জন্য ওই ভ্রাতৃত্ববোধটা অনেক দরকার। যেটা প্রবলেমেটিক আমাদের ওই 700 একরের মাঝখানে যে দুনিয়াটা, ওই দুনিয়াটা যে আসলে সব না, এটা এটা বুঝতে একটা ধাক্কা খাইতে হয় জাহাঙ্গীরনগর বের হওয়ার পরে। ও মাই গড, দ্য আউটার ওয়ার্ল্ড ইজ সো ডিফারেন্ট দ্যাট উই দেন হোয়াট উই অ্যান্টিসিপেটেড। সো এই আর কি। হ্যাঁ কষ্টটা কি ভাই। হয় মনে করেন, আমরা তো কলেজ পর্যন্ত এক ধরনের টিনেজার হিসেবেই থাকি। তো অ্যাডাল্টহুডে ঢুকে যখন আমরা দেখি আরে এ তো 700 একরের স্বর্গ, পৃথিবীটা এরকমই, আমাদের মনটা আর কি আবার একটু শিশু হয়ে যায়। আমরা মানে ধরে নিই যে এইটাই আউটার ওয়ার্ল্ড এরকম, হ্যাঁ, বাট কিন্তু ব্যাপারটা এই যে তা না। এখন এসে আমি রিয়েলাইজ করা শুরু করি যে মানে জাহাঙ্গীরনগর ওই টাইমটা তো খুব সুন্দর ছিল, হেসে গেলে দিন পার করতে। তখন তো ভাবি না যে বাইরের জগৎটা এত ডিফারেন্ট। তো এখন অ্যাডাল্টহুডের যে ব্যাপারটা, এটা মেনে নিতে কষ্ট হয়, যেটা আমার একটু প্রচন্ড এক্স্যাক্টলি হয় কষ্ট নাই, হয়। এক্স্যাক্টলি ট্রু। আমারটা একটু উইয়ার্ড হয়েছে। আমি যেহেতু মানে কি ঢাকায় হয়েছে কাজ বলো? করতাম, ঢাকা থেকে যাওয়া আসা করতাম। হ্যাঁ, তো আমাকে আমার ডিপার্টমেন্ট থেকেই হোক বা ব্যাচমেট সিনিয়রদের থেকে কথা শুনতে হইতো যে আমি তো মুরগি। হ্যাঁ, হ্যাঁ, আমার মনে মনে খুব মেজাজ খারাপ হইতো যে শালা তুই বাইর হোস না, এখান থেকে বাইর হয়ে যা ঢাকায়, গিয়ে কাজ করে আবার রাতের বেলা 10টার দিকে ঢুকে শো কজ খা যে কেন রাত 10টা বাজলো ঢাকা থেকে আসতে, তুই আমার লাইফটা লিড করে দেখ ভাই। তো আসলে কঠিন এটা, যারা করছে এবং যারা এখনো করে, একদম ঢাকার বাইরে কাজ করে এসে, বিশেষ করে মেয়েরা যাদের হলে এরকম ছাতা মাথা রেস্ট্রিকশন দেয়া, হলে কখন হুম প্রবেশ হুম। করবে না করবে, এগুলো অনেক কঠিন হয়ে যায়। কারণ আপনি ঢাকা থেকে রাত 8টা বা 9টায় যদি জব থেকে বের হন, সেখান থেকে আপনি আসতেছেন, বা যেই ছেলেটা কথার কথা ফটোগ্রাফার, ওয়েডিং ফটোগ্রাফি করে, ওর তো ইভেন্টই শেষ হবে 12টায়, ও ক্যাম্পাসে ঢুকবে 2টায়। হুম, 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 হুম। তো ওর জায়গা থাকতে এক্স্যাক্টলি। হবে না, ওইটা ওর জায়গা। তো আমাদের তো কোনো মানে সুখ থেকেও যে সুখ নাই। এই যে তোমরা হচ্ছে 7 চক্রের ভিতর বসে সারাদিন খুব সুখ পাইছো, কিন্তু আমরা আমি বুঝতে সারাদিন চিল পারতেছি করছি। অসুখটা কোথায়। আমি চিন্তা করতেছি যে অসুখটা কোথায়। আমার তো
যাওয়া আসা করতে হচ্ছে। এই যে আমি দুদিন মানে গত হুম সপ্তাহে আমার লাস্ট ক্যাম্পাসে যাওয়া হয়েছে, 1 বছর পর প্রায়। গিয়ে আসতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে সকাল 8টায় বাসে বের হয়ে আসবো, না বাইর হইতে তো বিকাল 5টা বাজছে, যে এই যে উঠলাম। ও মাই হুম গড। এটা একটা বিষয়, আসলে এটা হয় না, এটা এটা খুব কঠিন। হ্যাঁ, জাহাঙ্গীরনগর থেকে বের হওয়া এটা মনে হয় যে একটা কি বলবো, ধ্যান হুম থেকে হচ্ছে ধ্যান মগ্ন থাকি, ওই ধ্যানটা হচ্ছে যে ভেঙে তারপর আমার যাইতে হবে। যেই তো আমি সকালে বাসেই চলে আসবো বলতে বলতে এটা রাত 8টার বাস হয়ে যায়। হ্যাঁ, এইটা জীবনে সবার হয় ভাই। আমার যেহেতু ঢাকায় বাসা থাকতো, আমি বৃহস্পতিবারে চলে আসতাম ক্লাস শেষ করে, শুক্র শনি হ্যাঁ, বাসায় থেকে হ্যাঁ, আরাম করে আবার ক্যাম্পাসে যেতাম আর কি। এরকম আর পরীক্ষার সময় আসতাম না, পরীক্ষার সময় টানা 1-1.5 মাস পরে বা 2 মাস পরে হয়তো আসতাম এরকম। তো যেটা হয়েছে যে কোনো দিন আমি মানে ঢাকায় ওই যে 8:30 বাস ছিল বোধহয় আমাদের সময়, লাস্ট 8:30 7:30 মনে নাই। ওইটার রাতের আগে কোনো বাসে সাড়ে আগের, আটটা হ্যাঁ এক্স্যাক্টলি, ওইটার আগে কোনোদিন আমি আসতে পারিনি। এই এক অদ্ভুত সমস্যা। মানে ও হইলে ও আচ্ছা, ওর সাথে বেঁধে গেলাম, তারপর আরেকজন আরে চল একটু বসি, আরে চল একটু বয় কি আর এরকম বাসে আর কি। সিট রাখতে গেছি যাবি তখনই তো ধরে বাসায়। নিয়ে আসছে, আরে হুম গাইস। হ্যাঁ ওইটাই, এইটা একটা কমন কমন সমস্যা। বাট এই জাহাঙ্গীরনগর এরিয়াটা একই সাথে খুবই পজিটিভ এবং একই সাথে yet a bit harmful too। কারণ হচ্ছে জাহাঙ্গীরনগরেই যারা বড় হয়, জাহাঙ্গীরনগরেই আহ, যারা মানে বাইরের এরিয়াটার সাথে ইয়া হয় না, ওটা একটু চ্যালেঞ্জিং আমার মনে হয়। এবং এই যে মুরগি রাখার যে ব্যাপারটা, যারা বাসায় চলে আসে, আমি এটা মানে আমি নিজে মানে হলে থাকলেও আমি এটা মানতে পারি না, এবং কখনো বলেও নেই কাউকে। কারণ ঠিক কেন ভাই, এটা ওর প্রেফারেন্স, ওর ঢাকায় কাজ আছে। আমি আমি 5 দিন হলে মানে আমি হলে থাকতে পারতেছি বা তুমি হলে থাকতে পারতেছো কারণ আমার ঢাকায় এঙ্গেজমেন্ট নাই। কিন্তু রাদার হুম, শি অর হি ইজ মোর প্রোডাক্টিভ দেন আস, যে ও ঢাকায় গিয়ে কিছু একটা করতেছে। ইভেন ঢাকায় এসে বাসায় সময় দেওয়াটাও একটা প্রোডাক্টিভ কাজ, নট হুম, দ্যাট যে তোমার হুম, মনিটারি ভ্যালু থাকতে অবশ্যই। হবে। সো ইটস হুম। অ্যাবসলিউটলি ফাইন। তো এখানে একটা জাহাঙ্গীরনগরের ডুয়েলিটি আছে, হ্যাঁ। ডুয়েলিটি জাহাঙ্গীরনগর, আমি মোটামুটি সব ভার্সিটিতে গেছি ডিবেটের জন্য ভাইয়া। জাহাঙ্গীরনগর অনেক লিবারেল, এত হ্যাঁ লিবারেল ভাই। ভার্সিটি একটাও নেই। না। কোট আন কোট লিবারেল, অনেক ঝামেলা আছে স্টিল। মানে জাহাঙ্গীরনগরের লিবারেলিজমের একটা সমস্যা হচ্ছে, কেউ লাইক সব প্রতিদিন একজন আহ, আহ, ডান পাশে বসে আসছে, কেউ বাম পাশে বসলে ওটা একটা গল্প হয়ে যায়। আরে জানিস আজকে তো অমুক ডাইনে না বসে বামে বসছে। তো তো এইরকম একটা একটা সমস্যা। আর কারোর সাথে ধরো প্রতিদিন আমি হল থেকে রিক্সায় যাই, একজনের সাথে হঠাৎ করে আরেকজনের সাথে গেলাম, হ্যাঁ ওর সাথে তো চক্কর চলতেছে, মানে এগুলা আছে। তো এগুলার বাইরে যেটা, সেটা হচ্ছে আমার মনে হয় যে ওই ওই একই সাথে দুইটা জিনিস, মানে দুইটা জিনিস খুবই কন্ট্রাডিক্টরি, যে আমরা লিবারেল ইয়েট আমরা যারা হলে থাকি না, যারা ঢাকার একটু তাদেরকে আবার একটু মানে একটু হেও টেও করে কথা বলি, হ্যাঁ, যে অজান্তে হীনমন্যতার কনসিয়াসলি। স্বরে কথা হ্যাঁ বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এটা আমার মনে হয় ইনসিকিউরিটি থেকে বলি। যারা আমরা বলি হয়তো যে ইনসিকিউরিটি, মানে জাহাঙ্গীরনগরের মানুষদের একটা ইনসিকিউরিটিস থাকে আমার হ্যাঁ, মনে হয়, যেটা আসলে হিডেন, যেটা আসলে অ্যাকনলেজড হয় না। আমার মনে হয় এটা বাদ দিলে মানে আমি আবাকে, আমার যদি আবাস ট্রেন হয়ে গেলে আমি জাহাঙ্গীরনগরেই, মানে এই ব্যাপারে কোনো মিস নেই। কারণ দ্য আচ্ছা। লাইফ আই হ্যাড দেয়ার, ওইটাই। হুম, 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 হুম। মানে আমার ক্যাম্পাসের প্রতি যে খুব একটা ভালোবাসা আছে তা নাই। তো হুম ক্যাম্পাসের হচ্ছে একটা জিনিস আমি মিস করি, সেটা হচ্ছে আপনার ওই যে বৃষ্টিটা যখন হয়, ওই বৃষ্টিটা দেখা যে মানে আমি কাদা, আমার বৃষ্টি পছন্দ না কিন্তু তাও যে ওই বৃষ্টিটা দেখার যে একটা চোখের যে শান্তি, মানে আমরা হেভেন রোড বলি বা সুইমিং পুলে বলি বা অন্য মানে কোথাও বলি, মানে প্রত্যেকটা জায়গা থেকে বৃষ্টি দেখার একটা অদ্ভুত সৌন্দর্য আছে। ট্রু, ট্রু দ্যাট, ভেরি ট্রু। জাহাঙ্গীরনগরের বৃষ্টি অসম্ভব সুন্দর। হ্যাঁ, মানে অসম্ভব, এটা আমি পাহাড়ের আর বৃষ্টি কোথাও অনেক দেখি সুন্দর, নাই। পাহাড়ের বৃষ্টি অবশ্যই অনেক সুন্দর, বা হ্যাঁ, জাহাঙ্গীরনগর বোধহয় সেকেন্ড সেকেন্ডে থাকবে। হ্যাঁ ভাই, মানে এই জাহাঙ্গীরনগরের বৃষ্টির ঝড়, সৌন্দর্য, ও মাই গড। হ্যাঁ অনেক সুন্দর, অনেক সুন্দর, যখন সেটা কোনো মাঠের নেই। মধ্যে ওই যে কি বলে, আমরা আগে আসতাম না বটতলায় যাওয়ার জন্য ঘুরে, হলের পিছন দিক দিয়ে, আলবেরুনি, পুরাতন আলবেরুনির পিছন দিক দিয়ে, হুম হুম। ওই মাঠটায় যখন বিজলি গুলা পড়তো না, মানে একদম আমি দেখতে পাই, এরকমও আমার এক্সপিরিয়েন্স আছে যে দোকানে ঢুকে গেছি, একদম চোখের সামনে মাঠের উপর বাহ, বাজ পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে মানে আরেকটা কথা যে এই যে প্রত্যেকটা হলের জানালা থেকে কিন্তু তাও বৃষ্টিটা বৃষ্টি বা বাইরের যে সিনারিও যে হচ্ছে উইন্টারের সিনারিও, যেটা উইন্টারের ওই সকালটাও কিন্তু খুবই সুন্দর লাগে মানে প্রত্যেকটা মানে হল থেকে। হুম হুম, ট্রু 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 দ্যাট। হ্যাঁ আমার হ্যাঁ, রুমটা এখন ছিল আর নাই। 4 তলায় একদম, সো খুব ভালো লাগতো। হ্যাঁ, আমাদের ছিল 5 তলায়, আমরা দেখতাম হচ্ছে আমাদের তো একদম রাস্তার পাশে ছিল।
তো আমরা দেখতাম হচ্ছে যে ডেইরি কি জানি ডেইরি ফার্মের হচ্ছে যে ওই সাইডটা আমাদের জানালা দিয়ে দেখা যাইতো রাস্তার, তো ওইটা ও ওইটা হ্যাঁ অদ্ভুত হ্যাঁ সুন্দর। হ্যাঁ 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 আমি রিসেন্ট 10 তলা হলে উঠছি লিফটে করে, এই যে গেলাম আমি এগুলো মানতে পারতেছিলাম না, ঠিক আছে। হ্যাঁ আমি অনেক হ্যাঁ। কিছু দেখছি, আমি হলে ওয়াশিং মেশিন দেখছি, আমি হলে লন্ড্রি রুম দেখছি, আমি ও এগুলো আমি fuck, আমি জানতাম এগুলা না। দেখে আমি এগুলা দেখে হচ্ছে কই আসছি, জুনিয়র নিয়ে আসছে তার হলে, আমি কি হলের মধ্যে পার্লার আছে, সিপি আছে, তারপরে টেস্টি ট্রিট আছে, পোলাপাইন এখন আর সাভারে গিয়ে পচা কেক নিয়ে আসে না, টেস্টি ট্রিট থেকে হল থেকে কেক নেয়। ও মানে মাই আমি খুব গড। অবাক হইছি, খুবই, আমি কারো বিজ্ঞাপন করতেছি না, বাট আমি খুবই অবাক না না, হইছি হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ হল এখন মানে প্রচুর ফ্যাসিলিটি সম্পন্ন, এগুলো আমরা আর কি চিন্তা করতে পারতাম না। হ্যাঁ। এটা কিন্তু ধরো আমাদের নিতে একটু কষ্ট হয়, আল্লাহ এরকম হয়ে গেছে, বাট এগুলা খুব দরকার ছিল, বরং আমার মনে হয় আরো আগেই আসা দরকার ছিল। এবং আরেকটা জিনিস দরকার ছিল যে ছেলেদের হলে কোনো রান্না করার জায়গা থাকবে না, কেন? এটা কেমন সেক্সিস্ট ধারণা? এক্স্যাক্টলি ভাই। এইটা এটা তো আসলে সবচেয়ে হতো। ফালতু সিস্টেম। হম। ধরো আমরা এমনি বাসায় বড়ই হই ওভাবে যে আমরা রান্না করি না, আমরা আমাদের হুম। বড় হওয়াটাই ওরকম হয়। হ্যাঁ ভার্সিটিতে গিয়ে ওটা একটু চ্যালেঞ্জ হবে যে আচ্ছা ঠিক আছে একটা কিচেন থাকলে কিন্তু এমনি আচ্ছা পারি না, একটু যাই তো, গিয়ে দেখি তো একটা একটা নুডলস ম্যাগি বানাই, হলেও তো এভাবেই রেঁধে কিন্তু। খেতে হ্যাঁ পারে। হ্যাঁ, কিছু একটা হয়, একটা ডিম ভাজি, একটা ভাত বসাই, তাইলে কিন্তু অনেক উপকার হয়। ইভেন এইটার জন্য আমার জীবন শরীরের যে এখন অ্যাসিডিটি এবং আমার যে এত সমস্যা, আমার হ্যাঁ। এই পুরা মেটাবলিজম প্রক্রিয়া, এটা তাই হচ্ছে ছেলেদের হলে কোনো মানে রান্নাঘর বা কিচেন প্লেস না থাকে। কারণ রাত 2টা 3টা বাজে বটতলা যেতাম, যে গিয়ে ইব্রাহিমের দোকানে বা যেখানে হোক বসে এই যে হাবি জাবি ভাজা পোড়া যে খাইতাম ভাই। আর আর তারপরে মানে অনেক কিছু, এই মানে এর তো হিস্ট্রি বলে শেষ করা যাবে না। তো এইটা হচ্ছে আমার তারপরে এই জিলাপি। বুক জ্বালা পোড়া এবং পেটের ঝামেলার জন্য দায়ী, এই এই হ্যাঁ এই এটাই, জাহাঙ্গীরনগরে। যে যখন হল ডিজাইন করা হয় বা যখন হচ্ছে যে লোকজন বসে হলের ইয়া করার জন্য, মানে আর্কিটেকচার ইয়া করার জন্য আর কি, তো তখন মেয়েদের হলে ঠিকই হচ্ছে একটা ছোট্ট হলেও নাম কাওয়াস্তে কিচেন দেয়া হচ্ছে, কিন্তু প্রতিটা ছেলেদের হলে, ব্লকে একটা করে। হ্যাঁ, ছেলেদের হলে কেন দেয়া হয় না? এবং এটা নিয়ে আমাদের এই পডকাস্টে মনে হয় আপনি এই প্রথম কথা বললেন ভাই, যে ছেলেদের হ্যাঁ, হলে কেউ কেন এটা একটা বলে কিচেন নাই। থাকে না, এটা কেউ বলেন না। হম। আমার কোন ছেলে বন্ধুদের মধ্যে শুধু একজন মানে কমপ্লেন করছিল যে হলে কিচেন নাই, তোদেরকে রেঁধে খাওয়াতে পারছে না। সে রাঁধতে খুব ভালোবাসে, আমার খুবই কাছের নিজের সিনিয়র। হ্যাঁ তো সে রাঁধতে প্রচুর পছন্দ করতো, সে আলাদা বাসা নিয়ে থাকতো যাতে সে সুন্দর করে রান্না বান্না করতে পারে, সে রান্না করে আমাদের খাওয়াইতো। এবং এটা আসলে কষ্টের যে হ্যাঁ। একটা বাচ্চা, এটা কিন্তু একটা লাইফের নিজের স্কিলের ব্যাপার, এটা অন্য বিশ্ববিদ্যালয়ে হম। পৃথিবীর সবাই কিন্তু শিখে যায় ওয়ার্ল্ড ওয়াইড, যে এই টাইমটার মধ্যেই রান্না বান্নাটা শিখে নিজে আগ্রহ নিয়ে, যে একা থাকতে আসছি, হুম তাই না? না, হুম। আমাদের এখানে এক্স্যাক্টলি। ছেলেদের একটা বিশাল অংশের মানুষকে আমি একদম সিস্টেম্যাটিক্যালি বলতেছি, ওই যে ওইরকম যে গার্হস্থ্য অর্থনীতি যেরকম মেয়েরা পড়তো আর ছেলেরা কৃষি শিক্ষা পড়তো, এটা জাস্ট হম। ওই প্র্যাকটিসেরই একটা কন্টিনিউশন, আর কিছু না। এক্স্যাক্টলি। এবং এই 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 জায়গায় বললাম যে জাহাঙ্গীরনগরে এরকম কিছু ডুয়েলিটি, যেটা বললাম জাহাঙ্গীরনগরে হুম। এরকম কিছু ডুয়েলিটি আছে। আর হচ্ছে আরেকটা কথা মনে পড়ছিল এরকম ডুয়েলিটি নিয়ে, যেটা এখন মনে পড়তেছে না। বাট হ্যাঁ, ওইটা হলে ধরো ধরো আমার জন্য রান্না করাটা, আমি মানে সামহাও একটা ঋণাত্মক প্রিভিলেজে বড় হয়েছি, কারণ আমার মাই সবসময় রান্না করছে একদম রেগুলার একটা ফ্যামিলির মতো। আমার বাবা হ্যাঁ চাকরি করতো, মা হোম মেকার, হাউস ওয়াইফ আর হোম মেকার, হাউএভার উই সে। সো আমি এই এই ধ্যান ধারণা গুলো আমার আসছে বড় হয়ে সার্কেলের কারণে, বা আমি যাদের সাথে মিশছি, বা একটা বড় দুনিয়া দেখে আসছে। তো আমি ভার্সিটিতে থাকতে আমার এটাই মনে হতো যে মানে আমি আমি যখন ইয়েতে যেতাম, আমার জন্য যখন কোনো মেয়ে মেয়ে বন্ধু আমার রান্না করে নিয়ে আসতো, এটা হচ্ছে গুড ফিলিং। ঠিক আছে, ছেলেরা মানে যেহেতু তোমার আপব্রিঙ্গিংটা ভাবে হয় নাই, তুমি 10 দিনের জায়গায় একদিন করো, কিন্তু একটু হ্যাঁ একটু করে শুরু করো। দিস ইজ দ্য টাইম টু স্টার্ট, হ্যাঁ যাতে পরে গিয়ে স্কিলটা তোমার ডেভেলপ করে। যেমন আমি এখনো রান্না করতে পারি না, রান্নাটা এখনো হুম। আমার মাই করে, মা না থাকলে আমার বউ করে, আমি গিয়ে সো যেভাবে ব্যালেন্স করি যে ওইটা তো আমার একটা ইয়া, যে আচ্ছা আমি এটা কেন, মানে আমি যেটা পারি না, সো আমি যেটা অন্যভাবে ব্যালেন্স করি, যে যিনি হ্যাঁ ঘরটার গোছানো বা অন্য কোনো কিছু করা যাবে, যেটা যাতে একটা ব্যালেন্স থাকে। হ্যাঁ। তো ওই যে মানে ধরেই নেওয়া হয় যে কয়েকটা জিনিস, ছেলেদের হল তো একটু উল্টা অগোছালো থাকবেই, ছেলেরা তো রান্না করবেই না, ছেলেদের ডাইনিং ক্যান্টিন মোর অ্যাক্টিভ, মেয়েদের ডাইনিং ক্যান্টিন নাই, মানে নাই না, ওকে যাই হোক। তো এই যে এই ইয়াটা আমার মনে হয় যে এই যে এখন যেহেতু ও বললো না যে এখন অনেক কিছু আধুনিক হইতেছে, এই হুম। ইয়াটা আসা খুব দরকারি। সিপি সিপি থেকে শুরু করে অন্যান্য যে আধুনিকায়ন গুলা, ওয়াশিং মেশিন থেকে শুরু করে, এগুলা অনেক সেলফ ডিপেন্ডেন্ট হইতে শিখায়।
আমি যেটা করতাম, আমি ওই যে বৃহস্পতিবারে এনে দিতাম কাপড় চোপড়, আমার আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড, সে ধুইতো, ধুয়ে আমি আবার শনিবার যাওয়ার সময় ব্যয় করে নিয়ে যেতাম। তো এটা তো তার মানে কি আমি ভেরি মাচ মানে পরনির্ভর হয়ে বড় হয়েছি আর কি। হ্যাঁ, তো যেটা যেটা আসলে দরকার নেই, একটা ওয়াশিং মেশিনের ব্যবস্থা বা একটা লন্ড্রি রুম থাকলে আমার কিন্তু জীবনটা এরকম, তখন আমি নিজেই ওই লন্ড্রি রুমে গিয়ে সুন্দর মতো লন্ড্রি করে নিতাম। তো এগুলো অনেক প্রয়োজনীয় জিনিস। কিন্তু এগুলো এই যে বেসিক হুম, বাচ্চাদের, হুম, না হুম। হলে তো কঠিন হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এখন আমার ব্যাচ বা আরো সিনিয়র বা ইভেন আরো জুনিয়র অনেকের মধ্যে একটা দুঃখ যে এই আধুনিকতার ছোঁয়াগুলো আসলে মেনে নিতে পারতেছে না, উইচ আই গেট, আমিও মেনে নিতে পারিনি গিয়ে অনেক কিছু দেখে। হ্যাঁ, কিন্তু মানে এগুলো না আসলে তো হবে না ভাই, বিশ্ব না, কই, আমি যদি এখন চিন্তা করি বেশি দূর যেতে হবে না, ইন্ডিয়ার একটা ভার্সিটি কোথায় আর আমাদের জাহাঙ্গীরনগর কোথায়। আমাদের এই অপরিসীম ভালোবাসার জায়গা থেকে যা যা শিখে আসছি তা আমার ক্যারিয়ারে 10%ও কাজে লাগে নাই। আমার জীবনের গ্রো আপ আপব্রিঙ্গিং এ, আমার জীবনের আহ ধ্যান ধারণা চিন্তা ভাবনা অনেক কাজে আসছে, কিন্তু আমরা কিন্তু স্কিল্ড হই নাই। না, কোনো বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশে স্কিল্ড করে বড়ই করে না। না, হ্যাঁ, তো ওরকমই। আর ইয়ার জাহাঙ্গীরনগরকে লিবারেল বললো, জাহাঙ্গীরনগরের যারা জাহাঙ্গীরনগরকেও এক্সট্রিমিস্ট। বানানোই তো হয়েছে ভাই। এই বিশ্ববিদ্যালয় হম, শুরু করার উদ্দেশ্যই তো এটা ছিল যে ঢাকার বাইরে হবে, হম। পোলাপাইন কোনো আন্দোলন করবে না, সারাদিন একদম হ্যাঁ, চিল হ্যাঁ, হ্যাঁ, করবে, শার্ট চিল শর্ট পরে করবে। ঘুরে বেড়াবে। হ্যাঁ, এবং এটাই তো সার্থক আসলে মোটিভটা ছিল। তো ওইটাই টু হয়েছে, সাম এক্সটেন্ট। আলটিমেটলি হ্যাঁ, ওরা ওটা করতে পারছে। হম, ওইটাই। হ্যাঁ ভাই, কি জানি বলতে এই বলতে নিছিলেন? হ্যাঁ, ওইটাই। তো ওইটা নিয়ে আফসোস করে যে মানে যে নস্টালজিক হয়ে যে আল্লাহ আমার ক্যাম্পাস আমি কিভাবে দেখে গেছি। হ্যাঁ, হ্যাঁ, সিনিয়র যেমন, ফর এক্সাম্পল, সিনিয়ররা একটা গালি দিলেও কেউ জুনিয়র কখনো একটা মুখ ফুটে কথা বলতো না। আই গেট ইট, আই গেট আই গেট ওয়ার দে আর কামিং ফ্রম। আমিও বলি নাই আমাদের উম, মধ্যে বা ধরো 43 44 45, তো ধরো এখন তোমাদের সাথেও কিন্তু 52 ব্যাচের সাথে মিলবে না, মানে মেন্টালিটি বা না, তো মিলবে না, 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 পার্থক্য। একদমই আই না। গেট ইট ওয়ার দে আর কামিং ফ্রম। কিন্তু তোমার মুখের পরে তোমার কেউ থাপ্পড় দিবে গেস্ট রুমে এনে, তুমি কোনো কথা বলবা, দিস ইজ নট হাউ উই শুড অ্যাক্ট। রাদার আমার কাছে মনে হয় এই নতুন জিনিসটাই মানে আমি যদি ওই অ্যাকিউজেশনটাই দেই, জেনজি যারা কি করতেছে, আমি মানে এটা তো আমরা বলি, আমিও মাঝে মাঝে হুম, বিরক্ত হই টু বি অনেস্ট, কিন্তু তাইলে কিন্তু যেই কারণে আমি আমার বড় ভাইকে বা বাবা মার মেন্টালিটিকে আমি অনেক অপছন্দ করছি, হুম, সেই একই কাজটা আমিও করতেছি। ওদের সাথে হ্যাঁ, আমাদের জেনারেশন গ্যাপটা আমাদের বাবা মা যেমন মিলাইতে পারে না, হুম, আমিও যদি আমার 10 বছর ছোট মানুষের সাথে জেনারেশন গ্যাপটা মিলাইতে না পারি, তাহলে হুম, তো উই আর বিকামিং দেমসেলস হুম উই ইউজ টু নট লাইক, যে মেন্টালিটিটা। হ্যাঁ, হ্যাঁ, সো হ্যাঁ, এটা তো আসলে ঠিক না আর কি। সো এই কারণে আমার মনে হয় যে এই জিনিসটা থেকে আরেকটু লিবারালিজম ইজ নট নট দিস, যে তুমি যেটা কেউ লিবারেল না হইলে ওইটা একসেপ্ট করাটাও লিবারালিজম, কিন্তু যেই হুম, যেই যেই এক্স্যাক্টলি। যেই দিকটার কথা আমরা বলি না আর কি। এটা এরকম ডুয়ালিটি অনেক, এই আর হ্যাঁ, কি। ওই যে যে যেরকম আমরা তাকে ওভাবে থাকতে দিতে পারি না, মানে আমরা বাউন্ডারিজ গুলো জানি না, আমার কোথায় হুম, থাকতে হবে বা হচ্ছে আমার কোন জায়গায় হুম, প্রশ্নটা করতে হবে বা কতটুক মানে কথা বলতে হবে, আমরা ওই বাউন্ডারিটা মানে বুঝাইতেও পারি না। আবার হচ্ছে যে যারা আমাদের সিনিয়র হুম, তারাও বুঝে না, এটাই হুম, হচ্ছে ঝামেলা। এই এক্স্যাক্টলি। যে মনে করো আমার হচ্ছে আমার জেলা ভিত্তিক ওখানে একটা গ্রুপ আছে, আমি ওদের হুম, সাথে উঠা বসা চলাফেরা জীবনে করলাম না। এটা নিয়েও আমাকে কথা শুনতে হইলো যে কেন তুই যাবি না, তুই অমুক জেলার, তুই কেন গেলি না। হ্যাঁ, তো আরে ভাই, আমার সময় নাই, আমি পারি নাই যাইতে। তাহলে তো এরকম করে আমাকে হাজার টুকরায় ভাগ করলে আমি 100টা গ্রুপে প্রতিদিন আমার সোশ্যালাইজ করতে হবে, এটা তো সম্ভব না। সেম সেম এর চেয়ে থিং বেটার হ্যাপেন না যে কিশোরগঞ্জ আমার জেলা সমিতি। ইন্টারেস্ট কোথায়, আমি কোন কাজে হুম, ইন্টারেস্টেড সেটাতে বরঞ্চ ইউনিভার্সিটি অ্যাক্টিভিটিতে আমি যাই, সেটা ডিবেট হতে পারে, নাচ হতে পারে, গান হতে পারে, হোয়াট এভার ইট ইজ। আমি সেই স্কিল বেসড কাজগুলোর দিকে আগ্রহ দেখাই বা লাইব্রেরিতেই বসে একটা স্টাডি সার্কেল করি। কেন হুম। আমার হচ্ছে এই জেলা ভিত্তিক কমিটি এখানে যাইতে হবে? মানে এগুলো আমি কোনো আমি 5 বছরের যৌক্তিকতা জীবনে নেই। কখনো বুঝি নাই আসলে হোয়াট ভ্যালু দে হ্যাভ বিন হাইডিং আফটার আচ্ছা, হ্যাঁ, ইয়ার্স অফ এক্সিস্টিং। হ্যাঁ, এই আর কি। হ্যাঁ, আপনার হচ্ছে জাহাঙ্গীরনগরে তো আপনি ডিবেট করতেন সংগঠন হিসেবে। এটা কি সংগঠন হুম, ছিল? হ্যাঁ, সংগঠনই তো হুম, ছিল, ক্লাব। হুম, হুম। হুম, সংগঠন। এছাড়া কি আপনি অন্য কোনো মানে ক্লাবের সাথে জড়িত ছিলেন? আচ্ছা, ওই আমি হচ্ছে এমজিবিএস ডিবেটিং ক্লাব, মানে শুরু থেকে যদি বলি, স্কুলে আমার যে ক্লাবটা এমজিবিএস ডিবেটিং ক্লাব, সেখান থেকে শুরু করি, সেখানে আমি 5 বছর ডিবেট করি, তারপরে সেখানে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। তো ওইখান থেকে হচ্ছে যে এক্সপোজারটা হয় যে অন্যান্য স্পন্সরদের সাথে আমার কথা বলতে হতো।
যেটা হ্যাঁ বললাম না মোটামুটি রেলেভেন্ট, আমি এখনো ডোনারদের সাথে কথা বলি, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ ডোনার মানে ডোনার রিলেশনশিপ। সো ওইখান থেকে ওই ওই এক্সপোজারটা হয় যে কেমনে কথা বলতে হয়, কেমনে কিছু না জানলেও ফাপড় দিয়ে হইলেও 5টা মিনিট কথা বলে আসতে হয় ভাই, এরকম। হ্যাঁ আর ডিবেট হ্যাঁ করে যেটা হয় এমন অদ্ভুত অদ্ভুত টপিক থাকতো, তো যেগুলো ধরো জীবনে শুনিই নাই, আল্লাহ এইডি কি, কিন্তু হ্যাঁ 5 মিনিট কিন্তু তোমার কনস্ট্রাকটিভ ওয়েতে কথা বলে আসতেই হবে। আর আমরা হ্যাঁ যখন স্কুলে পড়ি তখন কিন্তু ইন্টারনেট, জিপিটি তো ওপেন এআই তো নাই, ইন্টারনেট এত মানে আমাদের হাতে হাতে ছিল না। তো তখন নিজেরা যা জানি, তখন অনেক মানে ইউজ টু মানে পড়াশোনা করতাম অনেক, বা দেখতাম হুম টেতাম হুম ভিডিও হুম টিডিও হুম যদি হুম পাইতাম। হুম তো তারপরে আমি নর্দার্ন ডিবেটিং ক্লাবে যাই। নর্দার্ন ডিবেটিং ক্লাবে হচ্ছে আমি প্রেসিডেন্ট ছিলাম। নর্দার্ন ডিবেটিং ক্লাব আমার বিতর্ক জীবনের বেস্ট সময় হচ্ছে নর্দার্ন ডিবেটিং ক্লাব, মানে ইভেন আচ্ছা বেটার দেন জাহাঙ্গীরনগর। মানে ওইটা হচ্ছে একটা মানে একটা হেভেন, মানে হেভেন মানে নর্দার্ন ডিবেটিং ক্লাব হচ্ছে বাংলাদেশে বিতর্কের পায়োনিয়ার, মানে প্রথম শুরু করছে 53 না 57 সালে মনে নাই এরকম। ওকে তো হ্যাঁ ওইখানে লাইক পুরা দেশ মানে নর্দার্ন ডিবেটিং ক্লাব মানে ধরো বললেই ধরো পুরা দেশে একটা অন্যরকম ওকে নর্দার্ন কিছু অর্গানাইজ করতেছে বা এরকম একটা ভাইব ছিল। হুম হুম তো হুম ওখানে আমি প্রেসিডেন্ট ছিলাম, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। প্রেসিডেন্ট হওয়ার সময় আমি ওই যে বললাম মানে আমি আর নেই কারণ হচ্ছে আমার চলে আসতে হয়েছে, ওই যে অনার্স এর হুম পরে আমার হ্যাঁ 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 চাকরি হুম শুরু হয়ে যায়। হুম এই হচ্ছে আমার বিতর্কে। আর এর বাইরে আমি হচ্ছে কোচ ছিলাম ড্যাফোডিল ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের কোচ। আমি আচ্ছা বাংলাদেশ ডিবেট ফেডারেশনের এখন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, মানে মোটামুটি একটা গ্রোয়িং জায়গায়। আর হচ্ছে এর বাইরে আমি আহ ওয়াইডব্লিউসি বিকারুন্নেসা, নরড্যাম, আর এরকম বেশ কয়েকটা ইয়েতে ওয়ার্কশপ টেকার হিসেবে ছিলাম, মানে ওয়ার্কশপ নিতে যেতাম। তো যেটা হইতো যে মানে কো কারিকুলার অ্যাক্টিভিটি তো আসলে নট অ্যাবাউট মনিটারি ভ্যালু, কিন্তু কোচ আচ্ছা হওয়ার বা সেশন নিতে যাওয়ার মজা হইতেছে যে ওখান থেকে আসলেই টাকা দিত। আমার এখনো মনে আছে ওয়াইডব্লিউসি তে আমি তখন কলেজে পড়ি, ওয়াইডব্লিউসি থেকে আমাকে ডাকছে। ওয়াইডব্লিউসি হচ্ছে ঢাকার একটা স্কুল, তোমরা মনে হয় নাম নাম হ্যাঁ চিনো বা হ্যাঁ নাম শুনেছি। হ্যাঁ শুনছো। হ্যাঁ 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 তো ওরা বেশ ভালো, হ্যাঁ হ্যাঁ ওরা বেশ ভালো বিতর্ক টিতর্ক করতো তখন। তো ওখান থেকে বলছে একটা ওয়ার্কশপ করতে হবে, আমি ভাবছি ঠিক আছে। যে এখন বাংলাদেশের মানুষের কাছে তো টাকার কথা বলাটা এখন একটা লজ্জার বিষয়, কিন্তু আমরা বুঝি না যে ভাই ওয়াই আই উইল ইনভেস্ট মাই ওন টাইম ইফ আই এম নট হ্যাভিং এনি সিঙ্গেল পেনি, ইয়েস আই ডোন্ট নো ইয়েস হাউ ইট ওয়ার্কস। তো হ্যাঁ কিন্তু মানুষ টাকার কথা কিন্তু বলে না। ও না যদি আমাকে কলটা দিয়ে টাকার কথা বলে আমি আরো ইন্টারেস্টেড হয়ে যাই, আমি আরো প্রিপারেশন নিয়ে যাই, হুম আমার ভালো হ্যাঁ করতে হবে। বাট কো কারিকুলার অ্যাক্টিভিটিতে আমরা টাকার ইয়েটা করি না, আমরা আমাদের ভালোবাসা থেকে প্যাশন থেকে করি। So আমি গেছি, হ্যাঁ যাওয়ার পরে ওখানকার ফ্লোরেন্স মানে যারা যারা ছিল সবাই বলছে আমাকে, ওয়ার্কশপ নিছি 2 ঘন্টা, আমরা একদম সুন্দর সেশন নিছি। হ্যাঁ এরপরে বলছে যে আমাকে ডাকছে একটা ক্রেস্ট দিবে। So ভালো, ততদিনে আসলে ক্রেস্ট পাইতে পাইতে আচ্ছা ঠিক আছে ক্রেস্ট দিবে, ঠিক আছে। হুম, উমা পরে দেখি ক্রেস্টের সাথে একটা খাম দিছে। এখন আমি ভাবছি কি হ্যাঁ ওইটা আমার প্রথম এরকম একদম ক্যাশ টাকা পাওয়া। রেমুনারেশন হ্যাঁ তাই আমি বলছি খাম দিছে, আমি বলছি হ্যাঁ, আমি ভাবছি যে 1,000 টাকা থাকবে বা 500 টাকা, জাস্ট কনভেন্স, তখন 500 টাকা 1,000 টাকা অনেক। হ্যাঁ আমি বলছি হ্যাঁ 4,000 টাকা, ও মাই গড 4,000 টাকা দিছে। আমি 1.5 ঘন্টা কথা বলছি দেখে ইয়াল্লা, ওইটা হচ্ছে আমার প্রথম ও টাকা পাওয়া। এরপরে হচ্ছে যখন কোচ হয়েছি অন্যান্য জায়গায় বা সেশন নিচ্ছি আচ্ছা আচ্ছা বা অ্যাডজুডিকেশন করতে যাই, তখন হচ্ছে আরো টাকা পয়সা তারপর আস্তে আস্তে আসছে। আর আমার জীবনের সবচেয়ে বড় গিফটের কথাটা বলি, ডিবেট থেকে আমার সবচেয়ে বড় পাওনা হচ্ছে এই যে আমার আমার সামনে অনেকগুলা ক্রেস্ট, অনেকগুলা ট্রফি, মানে বাংলাদেশের হেন কোনো ইনস্টিটিউশন নাই যেখান থেকে দয়া করে আমাকে একটা ট্রফি দেওয়া হয়নি, মানে আচ্ছা দয়া করে মানে সামহাও কথাবার্তা হ্যাঁ বলে। হ্যাঁ আমি এখনো বিশ্বাস করি যে আমি এগুলো বলতেছি বা স্টিল এইটা বিতর্ক করা খুব আহামরি কোনো স্কিল না, কথা বলতে পারাটা একটা একদম বেসিক। এর চেয়ে যারা এই যে পডকাস্ট করতেছে, ভিডিও মেক করতেছে, কন্টেন্ট বানাচ্ছে, গান গাচ্ছে, নাচতেছে এবং অন্যান্য অনেক কিছু করছে, দে আর লাইক সুপারস্টার। সো আমি না না আই এম ভাই নো ওয়ান এমং আমি দেম। একটু ইন্টারাপ্ট হ্যাঁ করি এখানে হুম, মানে এক একজন স্কিল কিন্তু এক একজন স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে এক এক ধরনের হবে। তো আমরা আমাদের মানে যার যার জায়গা থেকে আমাদের রেসপেক্ট করা উচিত। আপনি ডিবেট করতে পারেন, মানে হ্যাটস অফ টু ইউ যে আপনি ডিবেটটা করতে পারেন এবং আপনি জীবনে অনেক পুরস্কার জিতছেন। তো হচ্ছে যার যার হ্যাঁ গুণ তার কাছে, আমাদের কোনোটা ছোট কোনোটা বড় হিসেবে দেখা হ্যাঁ হ্যাঁ উচিত না। যে যেটা পারে সে সেটা হ্যাঁ করতে না হবে। অবশ্যই 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 এবং আমি এটাও মনে করি অবশ্যই, দ্যাট ইজ যে হোয়াট ইজ ফ্রম ডিবেট ফ্রম বা এ ভেরি আইডিয়াল গ্রাউন্ড। স্পিকিং এই ওরিয়েন্টেশনটা এটা কিন্তু মনে করেন আপনাকে বাকি জীবনে কথা বলে আমরা কি করি অনেকেই কিন্তু আমাদের সোসাইটিতে এমন হয়ে যাচ্ছে যে আমরা বাধ্য হচ্ছি একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারে পরিণত হইতে। হুম আমরা কিন্তু চাইলেই খুব সহজে হুম কালেকটিভের সাথে ওই কমিউনিকেশনটা করতে পারি না। হুম বাট এই ধরনের ডিবেটিং স্কিল কিন্তু ছোটবেলা থেকে আমাদেরকে অনেক ইজি করে দেয় না এখন। হুম আমি হুম নিজেও হুম বিকরণেসে ডিবেট ক্লাব করছি।
যদিও পরবর্তীতে ওদের গ্রাফিক সেক্টরে আমি কাজ করা শুরু করছি, ডিবেট করি, বাট আমি জানি যে হুম এই অ্যাক্টিভিটি গুলো আসলে মানুষকে কিন্তু একটা কনফিডেন্স দেয়। ওই যে আমি হুম ঢুকছিলাম ডিবেট করতে, কিন্তু দেখা গেছে আরে ও তো ছবি ভালো আঁকে, ওকে গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টে দিয়ে দাও। হুম হুম হ্যাঁ, তো কিছু না কিছু কিন্তু সবভাবেই যেখান থেকে যেটা নেওয়া সম্ভব এটা হুম নিতে পারে স্টুডেন্টরা। হুম হুম হুম। হ্যাঁ ভাই, হ্যাঁ, আপনি তো এক্স্যাক্টলি ইন্টার এক্স্যাক্টলি, হ্যাঁ ইন্টার অবশ্যই, ফ্রম ভেরি করছিলেন। আইডিয়াল ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ। ও নাইস নাইস, কোনো প্যারা আচ্ছা। নাই। আমি যেটা বলতে, ও তো ওই 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 ইয়াতে আহ সবচেয়ে বড় যে ইয়াটা ছিল ডিবেটের, অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, ডিবেট করে বা পাবলিক স্পিকিং করে আমার যে কোনো কিছু ফেস করতে ধরো মানে প্যারা হয় না। ধরো যে কোনো কিছু টাচ করে বললো কিছু একটা, মানে এটা খুব ভালো, মানে হ্যাঁ বাংলায় যেটাকে বলে প্রত্যুৎপন্নমতি, মানে উপস্থিত বুদ্ধিটা খুব ভালোভাবে হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ অ্যাক্ট করে। হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ যেটা হয়তো আমরা যখন দাঁড়াইতাম, আমি যদি অপোজিশনে থাকতাম, আমি তখনও জানি না যে মানে সংসদের ভিতরে গভর্নমেন্ট টিম আর অপোজিশন টিম বলে, আমি তখনও জানি না। ও যেভাবে ইচ্ছা একটা টপিককে নিতে পারে। হুম সো শেষ করার পরে দাঁড়ায় আমার উঠে ইমিডিয়েটলি বলতে হয়। So, এটা অনেক বড় একটা স্কিল আমার চাকরি জীবনে এবং ভার্সিটিতে অনেক হেল্প করছে। হুম যে বলতে সবচেয়ে বড় যে মজার, এটা বাংলাদেশ আইসিটি মিনিস্ট্রি একটা হোল কান্ট্রি ওয়াইড একটা আইসিটি ডিবেট টুর্নামেন্ট নামায়। ওটা হচ্ছে মানে বাংলাদেশের নামানো সবচেয়ে বড় ডিবেট টুর্নামেন্ট। ডিবেট আচ্ছা তো কত এখানে সালে এটা? রিজিয়নাল হয়ে 17, মেবি 17। আচ্ছা আচ্ছা তো ওইখানে জোনে ভাগ করা হয় পুরো দেশকে। তো জাহাঙ্গীরনগর ফার্স্টে জোনাল চ্যাম্পিয়ন হই আমরা, আমরা চ্যাম্পিয়ন হই। তো ওখান থেকে একটা সুন্দর ল্যাপটপ দেয়। তো আচ্ছা এইচপি ল্যাপটপ, যেটা কদিন আগে আমি বেঁচে দিচ্ছি, বেঁচে দিয়ে ভালো মানে টাকা পয়সা আছে, খুব ভালো লাগছে। তো তো ওইটা পাই, ওইটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে মানে তখন পর্যন্ত সবচেয়ে বড় ইয়া। আচ্ছা। তো রিজিয়নাল চ্যাম্পিয়ন হওয়ার পরে সেন্ট্রাল চ্যাম্পিয়ন, তারপরে হুম হচ্ছে যাদেরকে আমরা সবসময় ফেস করি, যেই টিম হুম গুলো মোস্ট অফ দেম ফ্রম ধরো পরিচিত ইউনিভার্সিটি গুলো, ঢাকার সব ইউনিভার্সিটি, তারপর রাজশাহী, চিটাগাং, রুয়েট, কুয়েট, চুয়েট, হুম এরকম হুম যা হুম যত ভার্সিটি আমরা চিনি জাহাঙ্গীরনগর। হুম 6টা ডিবেট করে আমরা ফাইনালে, 6টা ডিবেট টানা জিতছি আমরা, ফাইনালে যাই। হুম। ফাইনালে রানার আপ টিম পাবে আইফোন, চ্যাম্পিয়ন টিম পাবে অ্যাপেলের ম্যাকবুক। তো আমাদের ম্যাকবুক পাইতেই হবে, কোনো কথা না, ওটার দাম বেশি, ওটা মানে একটা ম্যাকবুক এখন। হ্যাঁ স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, তো এখন আমি ততদিনে একটা মাত্র ইয়া ছিল যে আমি টাকা পয়সা জমা একটা খুবই ভালো ল্যাপটপ কিনছি, গেমিং টেমিং। তো আমার চিন্তা হচ্ছে ম্যাকবুকটা পাইলেই আমি বেঁচে দেবো, কারণ ম্যাকবুকের কোনো দরকার নেই। এবং হ্যাঁ হ্যাঁ ম্যাকবুক বেচে লাখ খানেক টাকা পাওয়া যাবে প্রায়, এই টাকা আমার জন্য মানে অনেক তখন। হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ ম্যাকবুক পাইতেই হবে। সো ইউজুয়ালি কোনো ডিবেটে কেউ হারার জন্য করতাম না, অনেক সিরিয়াসলি করতাম। সো ফাইনাল ডিবেট হচ্ছে আমাদের, ফাইনালে আমাদের সেমিফাইনালটা একটু আগে শেষ হয়, আমরা জিতি। ওই পাশে হচ্ছে বুয়েট আর প্রবাবলি ঢাকা ভার্সিটি ডিবেট ছিল আরেকটা সেমিফাইনালে। সো ওখান থেকে বুয়েট জিতে। হুম সো বুয়েটের সাথে ওরাও আমার আমার বন্ধু বা জুনিয়র ছিল এরকমই। সো ওরা জিতে, তারপর ফাইনালে হয়। তারপরে ওরা এরকম ফাইনাল করতেছি, ওরাও ম্যাকবুকটা চায়, আমরাও ম্যাকবুকটা চাই, এরকম আর হ্যাঁ। কি। তো এরপর টপিক দিছে, ওরা গভর্নমেন্ট টিম, আমরা অপোজিশন টিম। তো তখন এবং সব টিভি চ্যানেল ট্যানেল এই সেই, মানে নার্ভাস আর লাগে না, কারণ এগুলা ততদিনে এত ডিবেট করছি, তো ক্যামেরা ট্যামেরা কোনো প্যারা না। কিন্তু হুম হুম ম্যাকবুকটা মিস হয়ে যাবে, এই নার্ভাসনেসটা তো আছে। তো এরপরে ফাইনাল ডিবেটে উঠছি। সো একটা জিনিস বলে রাখি, সো মানে ইউজুয়ালি তখন গভর্নমেন্ট টিম একটা টপিক পাওয়ার পরে সংজ্ঞা দিত। হুম তো সংজ্ঞা একটা কাজ করা যেত, অনেক বেশি নিজেদের মতো করে সংজ্ঞা দেওয়া যেত, যে আমি এমন একটা সংজ্ঞায়ন করব। ফর এক্সাম্পল ধরো, পরিবেশ রক্ষায় আমাদের গাছ লাগানো হচ্ছে সবচেয়ে বড়, এত সহজ টপিক থাকতো না, আমি একদম স্কুলের বাচ্চাদের একটা টপিক বলতাম, হুম বলে হুম হুম বোঝাচ্ছি। হুম এখন সরকারি দল চাইলে পরিবেশের সংজ্ঞা দিতে পারে সামাজিক পরিবেশ, সামাজিক হুম পরিবেশ বাঁচানোর জন্য আমাদের এরকম এরকম মানে যা তা সংজ্ঞায়ন করা যায়। হুম সো হুম বুয়েটের প্রত্যেকে ওরা চমৎকার ডিবেটার। সো ওরা সংজ্ঞায়নটাকে খুব সুন্দর করে করছে এবং ওদের পক্ষেই দিছে। হুম তো এরপরে সবার বোঝার জন্য আমি জাস্ট 1 মিনিটে ব্যাখ্যা করি। এরপরে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে হুম নর্মালি আমি ওদের সংজ্ঞা মেনে আমি আমার মতো অপোজিশন করব। হুম আরেকটা, এবং যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং, সেটা হচ্ছে সংজ্ঞাটা চ্যালেঞ্জ করা। হুম হুম গভর্নমেন্ট টিম যদি সংজ্ঞা দিয়ে যায়, আমি যদি বিরোধী দলের প্রথম বক্তা হিসেবে ওটা চ্যালেঞ্জ করি, তার মানে আমার অলরেডি আমি হারার এক পা দিয়ে দিলাম, যে তুমি সংজ্ঞা তো মানো নাই। মানে ইউজুয়ালি কি, হুম তুমি একটা সংসদ চিন্তা করো, গভর্নমেন্ট টিম যা বলে হুম সেটা মেনেই তোমার অপোজ করতে হবে, যে আমি ঠিক আছে এটা বলতে তুমি এটা বুঝেছো, আমি বুঝছি, এটার আন্ডারে থেকে আমি অপোজিশন করতেছি, অপোজ করতেছি। তো আমি যখন ডিবেট মাইকটা হাতে নিয়ে দাঁড়াইছি, আমি তখনও জানি না আমি কি বলবো, কারণ ও এমন সংজ্ঞা দিছে ওইটার ভেতরে থেকে বলা মানে কিছু নাই বলার। হ্যাঁ, হুম মানে এত টাইট হুম একটা সংজ্ঞা দিছে। তো আমার যে দুই টিমমেট, আমার দিকে তাকাইছি, কি করবো ক। একজন বলছে চ্যালেঞ্জ কর, একজন বলছে চ্যালেঞ্জ করিস না। এই এখন আমি কি করব?
মানে আমি বুঝতে পারবো না যে আমি যখন দাঁড়াইছি আমি পুরা ব্ল্যাঙ্ক, আই নো নাথিং, জন স্নো টাইপের হয়েছে আর কি। হ্যাঁ যে হ্যাঁ আমি হ্যাঁ। দাঁড়াইছি, তারা আমি ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে বক্তব্য দেওয়ার সুবিধার জন্য। আমার মনে হয়েছে আচ্ছা চ্যালেঞ্জ করবো, আমি সংখ্যাটা চ্যালেঞ্জ করছি বলে যা ডিবেটটা করে দিচ্ছি। আচ্ছা তো এই যে জাস্ট মানে হার্টবিটটা তখন মনে হয় আমার হাই প্রেশার হয়ে কি হয়েছিল আল্লাহ জানে। তো তারপরে ডিবেটটা আমরা জিতি, এবং ওই জেতার পরে যে আনন্দটা, ও ম্যাকবুকটা যখন নিচ্ছি তখন, so ওই ম্যাকবুকের জেতার যে আনন্দটা, ওইটা আনন্দটা বেশি হয়েছে যে ও মাই গড দ্য স্কিল আই লার্ন, যে আমি যদি 5 সেকেন্ড আগেও না জানি আমার কি বলতে হবে, উইদিন 2 to 3 seconds আই উইল সর্ট দ্য থিংস আউট যে আমি কি বলবো। হ্যাঁ হ্যাঁ। সো এই পাবলিক স্পিকিং, ডিবেটিং বা কমিউনিকেশনটা, এটা অনেক পুরোটা সময় হেল্প করে। আর তারপর ম্যাকবুকটা পাইছিল এবং আমি অ্যাজ ইউ নো আমি টাস উইদিন আ মান্থ বেঁচে দিয়েছিলাম, ও এবং তখন হাতে শিট। প্রায় 1 লাখ টাকা অ্যারাউন্ড। কারণ তার কয়দিন আগে আমিও সমপরিমাণ একটা গেমিং ল্যাপটপ কিনছি জীবনের সব আচ্ছা সেভিংস আচ্ছা দিয়ে। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। এই কারণে আমার আর আর দরকার অলসো ছিল না। 3 জন ছিল তো, হ্যাঁ এক্সাক্ট, না টিমে তিনজন 3 জন তিনটা থাকে ফেসবুক না? আর কি। তিনজন তিনটা পাইছে। ওরে, হ্যাঁ তিনজন ও তিনটা। সেই, ওয়াও। ও এটা ওয়াও আসলে বড় হ্যাঁ। টুর্নামেন্ট ছিল। বিশাল বড় যে হম, ভাই, বিশাল হ্যাঁ, বড়। মানে ম্যাক দিছে। হ্যাঁ অনেক, হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই। তো এইভাবেই আচ্ছা আর কি ভাই, আমার আচ্ছা ভাই, ডিবেটের একটা ইয়েটা যায়। একটা হুম কোয়েশ্চেন হুম করি, হুম সেটা হচ্ছে হুম বাংলাদেশ হুম হুম। ডিবেটিং ফেডারেশনটা আসলে কি, মানে তাদের কর্মকাণ্ড কি নিয়ে? আচ্ছা, বাংলা ডিবেট ফেডারেশন হচ্ছে বাংলাদেশে মোটামুটি একটা সেন্ট্রাল ডিবেটিং অর্গানাইজেশন, হ্যাঁ। যারা হচ্ছে পাবলিক স্পিকিং, ডিবেটিং এই পুরো ব্যাপারটাকে প্রত্যন্ত মানে সেন্ট্রাল থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়ায় দেওয়ার জন্য কাজ করে। এরা হুম। গভর্নমেন্টের সাথেও কাজ করে। ওই যে যেটা বললাম সেটা, হুম তোর আইসিটি মিনিস্ট্রি তো নামাচ্ছে, ফান্ড হুম করতেছে, হুম। কিন্তু এটা এক্সিকিউট করবে কারা? হ্যাঁ। এক্সিকিউট করতেছিল বাংলাদেশ ডিবেট ফেডারেশন। আমি বুঝতে আচ্ছা। পারছি। তো এই হ্যাঁ। যে তারপরে কয়দিন আগে আমরা ইউনিডোর সাথে, ইউএন এর সাথে একটা ডিবেট ফেস্ট ইয়ে করলাম, অর্গানাইজ করলাম ভার্সিটি নিয়ে। ভার্সিটি ভার্সিটির ছেলে মেয়েদের কমিউনিকেশন স্কিল, পাবলিক স্পিকিং, ডিবেটিং এগুলোর জন্য হ্যাঁ। অনেক বড় বড় অর্গানাইজেশনের তো একটা ফান্ড থাকে, তো ওরা এরকম করে। আর বাংলাদেশ ডিবেট ফেডারেশন জায়গায় জায়গায় গিয়ে ওয়ার্কশপ নেয়, মানে মোটামুটি যেতে দেশের যত স্কুল কলেজ বা ইউনিভার্সিটি আছে হুম। তাদের একটা, তাদেরকে আরো বেশি মোবিলাইজ করার জন্য কাজ করে আর কি বাংলাদেশ ডিভিশন। এটা একদমই টোটালি নন প্রফিট, কোন রকম স্যালারি বা কিছু নাই যে আমি যে কোনো পোস্টে আছি বা এটার যে প্রেসিডেন্ট আছে হুম। তারা কোনো স্যালারি নেয় না। সে নিজেও তার একটা চাকরি করে, কোনো স্যালারি নেওয়ার উপায় নেই, কারণ এখানে এমন না যে অনেক টাকা বের, যে টাকা পায় সেটা আমরা জাস্ট ওই ডিবেটারি এর জন্য খরচ করে ফেলতে যাচ্ছে। হ্যাঁ 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 তো হ্যাঁ। এমনও হয়েছে নিজের পকেটের টাকা খরচ করে গিয়ে আমরা ওয়ার্কশপ নিয়েছি, জাস্ট টু লেট দেম নো হাউ টু ডিবেট। ধরো আহ, আহ, অনেক অনেক প্রত্যন্ত অঞ্চলের কোন একটা স্কুল কলেজে, হুম তারপরে হুম ওরা হুম উঠে আসছে, উঠে এসে ভালো ডিবেট করছে। ওইটা একটা হুম বড় হুম হুম অ্যাচিভমেন্ট হুম ছিল বা হুম একটা হুম হুম প্রাপ্তি ছিল হুম আর কি, যেটা হুম হুম। মনিটারি ভ্যালু দিয়ে রিপ্লেস করা যায় না। আচ্ছা। বাহ। আমি তো এটা ফিল করি, নলেজ শুড বি ফ্রি। আসলে সবাই তো প্রিভিলেজ হয় না, যার প্রিভিলেজ নাই হম তার জন্য নলেজ সবসময় ফ্রি হইতে হবে। হম হম, হুম 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 এক্স্যাক্টলি হুম 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 এক্স্যাক্টলি। হুম। আর হচ্ছে যে নলেজ পাওয়ার, যদিও বা আমি বই হম, পড়ি না, এটা তো মানতেই হবে আসলে। এই যে তুমি বই বইয়ের পড়ো বই না নিয়ে। এক হ্যাঁ, ধরনের, কিন্তু তুমি তো কুকিং নিয়ে যা করা তোমার ইন্টারেস্ট নিয়ে তো তুমি পড়তেছো পড়তেছো না, আর একটা রেসিপি, কথার কথা। আমি তো আসলে কিছু না কিছু পড়োই। না, নট এক্স্যাক্টলি আমি পড়ি কি, না আমি পড়ি না আসলে, আমি শুধু ভিডিও দেখি। এটাই আমি বলতাম যে আমার এখানে একটা আর্গুয়েবলি একটা আর্গুয়েবল স্ট্যান্ড আছে। সেটা হচ্ছে হুম যে আমার কাছে মনে হয় বই পড়াটাকে অনেক অতি মহিমান্বিত করা হয়েছে। কেন করা হয়েছে আমি বলি। সেটা হচ্ছে আমি একটা বই পড়ে যে জিনিসটা জানবো, একটা ভিডিও দেখে 10 মিনিটে ইকুয়াল জিনিস জানবো। হ্যাঁ, বইয়ের যে আপিল, বই আমার কল্পনাকে অনেক বাড়াচ্ছে, যে ভিডিওতে যেটা আমি কনক্রিট দেখতেছি বই হুম আমি দেখতেছি না, সো আই ক্যান ভিজুয়ালাইজ বাই মাই সেলফ। যেমন আমি এখন বই পড়ি না, কারণ আমার কাছে হুম মনে হয় বই পড়া ওয়েস্ট অফ টাইম। এইটা কাউকে বিশ্বাস করতে হবে না, ইটস ফাইন। মানে হুম। ভিডিও দেখা ইটস ফালতু, এটাও কেউ বলতেই পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ। কিন্তু আমার কাছে মনে হয় বই পড়লে, বই পড়া অনেক লেন্দি। এবং হোয়াই ডিড ইট কাম ফ্রম, তাহলে বই পড়া কেন এত মহিমান্বিত করা হয়েছে? কারণ যখন বই পড়তে বলা হয়েছে তখন আসলে ভিডিও এত অ্যাভেলেবল ছিল না, আমি চাইলে যে না। কোনো একটা কিছু সার্চ করে ভিডিও পাইতাম না। সো এরকম একটা আর্গুয়েবল স্ট্যান্ড আমার আছে। এবং এই কারণে আমার মনে হয় যে বই পড়াও যেমন ওকে, বই না পড়াও তেমনই ওকে, বাট নলেজ গেইন করাটা ইজ নেসেসারি। সেটা যে ওয়েতেই হোক, ভিডিও দেখে হোক, বই পড়ে হোক, পডকাস্ট হুম শুনে হুম হোক, অডিও শুনে হোক, অডিও বুক হোক। যেমন অডিও হ্যাঁ বুক আই লাভ, মানে আমি অন্য একটা কিছু করতে করতে আমি অডিও শুনতে পারতেছি, তো আমার টাইমটা মানে ইজ মোর প্রোডাক্টিভ। এমনি কিন্তু আমি হ্যাঁ আমার কথা শুনে মানুষ বলবে ও বাবারে বাবা কি প্রোডাক্টিভ একটা ছিল। আমি প্রচন্ড অলস, আমি চাইলে আরো অনেক কিছু করতে পারতাম, কিন্তু অলসতার কারণে আর করতে ইচ্ছা হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আমি দিনকে দিন আমি অলস হয়ে যাচ্ছি, আমি আগে এত অলস ছিলাম না, আমি অনেক অলস হয়ে গেছি এখন।
কই তোমার ভিডিও টিডিও আমি দেখে তো আমার মনে হচ্ছে যে না, ইউ আর ভেরি অ্যাক্টিভ এন্ড ভেরি নাইস। খুব ভালো হচ্ছে, চালা যাও, খুবই সুন্দর হচ্ছে, ইন্টারেস্টিং। আর ওই যে যেটা বললাম না যে ধরো ভিডিও বানানো ইজ এ ভেরি নাইস থিং বা ভেরি স্কিলফুল থিং অফ কোর্স, বাট তোমার একটা আলাদা নিজস্ব প্যাটার্ন আছে, উইচ আই লাভ, মানে হ্যাঁ ইউনিক নিজের ভাই। মতো। এটা অন্য আর 10টা ধরো ভিডিও বানায় কোটি কোটি মানুষ, রান্নার ভিডিও বানায় লাখ মানুষ, কিন্তু মানে দ্য ওয়ে, একটা নিজের একটা ওয়ে বানানো, ওই ওয়েটা বানানো এখন খুব টাফ। ইউনিক হওয়া এখন ভেরি টাফ, কারণ সবাই সবকিছু করে ফেলছে। হুম সো হুম হুম ওই হুম। কারণে মানে ওই কারণে আই লাইক ইট, হ্যাটস অফ টু ইউ। হ্যাঁ মানে আমি আমি আর কি, আমি হচ্ছে আমরা এই পডকাস্টটা শুরু করছিলাম কিন্তু ভাই হচ্ছে যে জুলাই বিপ্লবের পর পরে। তো আমরা এত সবকিছু নিয়ে এত স্যাড ছিলাম, তো আমরা কি করবো, আমরা হচ্ছে পুরাই হচ্ছে অনলাইনে এসে এক এক দিন এক এক হুম মানুষকে নিয়ে এসে আমরা তাদের জীবন নিয়ে একটু জানি, যে কার জীবনে হুম কি চলে, হুম এসব তামসা হুম একটু শুনি। তো ওই হুম চিন্তা থেকেই হচ্ছে আমাদের এই পডকাস্টটা শুরু, এই পডকাস্টের জার্নি শুরু। তো আমরা যখনই নতুন একজন গেস্ট আসে, আমরা যখন তার সম্পর্কে জানি, তার স্ট্রাগলটা বুঝতেছি বা তার জীবনে কি কি ঘটছে শুনতেছি, আমরা নিজেরা ইন্সপায়ার্ড হই যে না, লাইফ হচ্ছে যে যাইতে হবে, লাইফ চালাতে হবে, লাইফটা এরকমই, যে কারো জীবনই মসৃণ নয়, কাইন্ড অফ দ্যাট আর কি, যে সবার হুম জীবনে একটা স্ট্রাগল পয়েন্ট আছে। হুম। এবং আমরা সবাই স্ট্রাগল করতেছি, যে মানে যেই অর্থনীতিতে আমরা বসবাস করছি আর কি। তো ওইসব এক্স্যাক্টলি থেকেই এক্স্যাক্টলি। আমরা এই পডকাস্টটা শুরু। হ্যাঁ, এবং এবং এইটা একটা আমাকে ব্যাপার মনে না, করায় দিল আমি। হ্যাঁ ভাই। প্লিজ করনি আচ্ছা করনি, আপনি বলো, বলেন, আপনি আমি বলেন বলছি। বলেন। আমি বলতে চাচ্ছিলাম আচ্ছা। এই যে আমরা এত মানুষের কথা শুনতেছি, দিন শেষে আমরা ওই এমপ্যাথিটা আই থিংক কিছুটা হলেও, অন্তত আমি 63টা এপিসোডের পরে আমি অনেক বেশি এমপ্যাথাইজ করতে পারি বিভিন্ন মানুষের সিচুয়েশনের সাথে। হয় না আমি দিনে 100টা মানুষের সাথে পরিচিত হচ্ছি, কিন্তু সবার তো হচ্ছে একই ধরনের স্টেট যাচ্ছে না মেন্টাল হেলথের, রাইট? হুম হুম তো হুম ওই হুম জায়গাটায় বুঝা মানুষগুলাকে, এটা আমাকে এই 63টা এপিসোড অনেক কিছু শিখাইছে আমি বলবো। হুম হুম হুম। হ্যাঁ এক্স্যাক্টলি, এই জায়গায় বলতে যেটা নিয়েছিলাম সেটাই, মানে আই জাস্ট ইকো অলরেডি। সেটা হচ্ছে যে এমপ্যাথিটা, এগুলো তো আমরা বলি কিন্তু আমরা করতে পারি না। দুটা জিনিস মেনটেন করলেই হয়, যে একটা হচ্ছে দেখবা, মানে আমি এটা লিখিও মানে মাঝে মাঝে। তো ধরো দেখবা যে তুমি একটা মানুষ র্যান্ডম ক্রস করতেছো, একটা বিনামূল্যে করা একটা জিনিস মানুষের ইমপ্রেশন এত ভালো করে দেয়, স্মাইল। ধরো আমি একটা মানুষকে ক্রস করতেছি, আমার পরিচিত বা স্বল্প পরিচিত, আমি একটা স্মাইল থ্রো করলাম ওর দিকে, হাসির ভাই এত দাম। মানে এটা হুম, আমি মানুষকে, আমি তো নিজের ভেতর থেকে ফিল করি যে হ্যাঁ আমি হ্যাঁ একটা মানুষের দেখা হইলে একটা হাসি দিব না কেন? হ্যাঁ। ইয়ার দেয়ার আর থাউজেন্ডস অফ পিপল যাদের মনে হয় যে হাসি দিতে টাকা লাগে। ভাই, আমি জানি না যে ভাই তুই একটা হাসি দে আমার দিকে তাকায়, মানে কোনো জি ভাই। সমস্যা নাই তো। হ্যাঁ এটা হ্যাঁ। এক। আর দুই হচ্ছে মানে সবাইকে সবকিছু মানে তোমার মতামতটা আরেকজনকে এস্টাবলিশ করানোর জন্য পুশ করার কোনো দরকার নেই। না। মানে ধরো মানুষের মানুষের ঝগড়া কেন হয়? আমি চাই যে তুমি আমার সাথে এগ্রি করবা, এই কারণে পিপল ফাইট। যদি আমি হুম এটা না চাই, তাহলে কিন্তু আমার তোমার সাথে ঝগড়া হওয়ার দরকারই নেই। হুম 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 যেহেতু আমি তোমার, যদি আমি তোমার অন্য একটা মতবাদ বিশ্বাস করো, আমি অন্য একটা মতবাদ বিশ্বাস করি, আমি তোমার ক্ষতি করতেছি না, হুম তুমি আমার ক্ষতি করতেছো না। আমি তোমার কোনো আপনজনের ক্ষতি করতেছি না, তুমি আমার কোনো আপনজনের ক্ষতি করতেছো না, দ্যাটস ইট, ফাইন। হুম হুম এরপরে হুম আর কিছু দরকার নাই। তুমি হুম তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। এই যে আমাদের যে অন্য মানুষের প্রতি একটা অধিকার বোধ চলে আসে, যেহেতু আমার, সেটা আমার বাবা মা হোক, আমার বন্ধু হোক, আমার পার্টনার হোক, আমার স্ত্রী হোক, স্বামী হোক, যে ওই যে তুমি তো আমার, তো তোমার এইটাই বিশ্বাস করতে হবে যেটা আমি বিশ্বাস করি। হুম মানে কোনো দরকারই নাই দুইটা মতামত কো এক্সিস্ট করবে, দ্যাটস হাউ ম্যাচিউর পিপল অ্যাক্ট। এই হুম ছোট্ট জিনিসটাই আমি মানুষকে বোঝাইতে অনেক স্ট্রাগল করি, দুইটা ছোট্ট জিনিস। একটা হচ্ছে হাসি দিতে টাকা লাগে না, আর দুইটা হচ্ছে দুইটা মতামত যদি কো এক্সিস্ট করতে না পারে, ইউ আর ফেইলিওর অ্যাজ এ হিউম্যান বিং, আমার মনে হয়। কারণ মানে হ্যাঁ এই কোটি কোটি মানুষ একই মতবাদ নিয়ে, তোমার মতবাদ নিয়ে কেউ কেউ বসে থাকবে না, এটাই স্বাভাবিক, আনটিল আনলেস দে আর মেকিং হার্ম টু ইউ, এই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই আমাদের হচ্ছে যে 1 ঘন্টা হয়ে গেছে, আমি আরেকটু আপনাকে একটা সিরিয়াস হম হম কোয়েশ্চেন করি। হম সেটা হম হম। হচ্ছে ধরেন আপনার কাছে একদিনের জাদুকরি ক্ষমতা আছে, আপনি বাংলাদেশের 3টা পলিসি চেঞ্জ করতে পারবেন, সেটা যে কোনো পলিসি হতে পারে। সেই 3টা পলিসি আপনি কি কি বলবেন, কি কি চেঞ্জ করতে এই যে চান? এইসব প্রশ্ন করলে তো একটু আগে হেডসআপ দিয়ে দিতে হয় না যে ভাই আপনারা কিন্তু এটি জিজ্ঞাম একটু চিন্তা করে আছেন। না না, ইটস ফাইন। আমার মনে হয় যে একদম পলিসি লেভেলের হইতে হবে নাকি র্যান্ডম থিংস চেঞ্জ করব? র্যান্ডম থিং আপনার কাছে যেটা মনে হয় যে আমার এটার জন্য হচ্ছে যে এটা চেঞ্জ করা দরকার, যে এটা
এভাবে হওয়া উচিত ছিল, সেটা যে আচ্ছা, কোনো দিক দিয়ে হোক। হ্যাঁ, আপনার তাহলে আমি উইশ। 2 ভাবে বলি, তিনটার হ্যাঁ, মধ্যে একটা বলবো ভেরি ভেরি কনস্ট্রাকটিভ এবং ভেরি ভিজিবল, সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম। সো হ্যাঁ। আমি জাস্ট ভ্যানিশ করে দিতে চাই ট্রাফিক জ্যাম, এটা আমার অনেক প্যারা হয়। হুম, এবং এইটার সাথে ওতপ্রোতভাবে জড়িত পাবলিক ট্রান্সপোর্টটা স্ট্রং করা, হুম কারণ পাবলিক ট্রান্সপোর্ট স্ট্রং না হলে এই ছোট শহরে এত গাড়ি এত প্রাইভেট কার চলতে পারবে না। হুম, হুম পাবলিক ট্রান্সপোর্ট স্ট্রং হলে তো আমি গাড়িতে উঠবো না। কেন আমি হুম, গাড়িতে উঠবো? আমি পাবলিক হুম ট্রান্সপোর্টে উঠি, এখন উঠি এবং চাই উঠতে, কারণ আমার টাকা বাঁচে এবং মানে কোনো সমস্যা নেই তো পাবলিক ট্রান্সপোর্টে উঠতে। হুম, কিন্তু এই যে যেই মুহূর্তে আমি গাড়ি নিয়ে যাই তখন মানে মানে কত কত জায়গা খায়। 2 নাম্বার হচ্ছে আমার মনে হয় এই যে যেটা বললাম একটু আগে, আমি বললাম মনে অলমোস্ট সিমিলার, যে কেউ কারোর সাথে কোনো রকম মারামারি ঝগড়াঝাটি করবে না। মানে আমি মানে মানে আমি মানে রাস্তায় বের হলে তুমি দেখো যে কোনো মানুষ, তুমি একদিন 5 ঘন্টা বা 2 ঘন্টা রাস্তায় আসছো, কোনো একটা ঝগড়া দেখো না, এটা কিন্তু হইতে পারে না। হুম, তুমি একদিন 1 মাস বাসায় বসে আছো, তোমার বাসার কোনো একটা মানুষ ঝগড়া করে না, এটাও কিন্তু হয়। বাসায় হোক বাইরে হোক, পিপল জাস্ট ফাইট এভরিওয়্যার। আমি হুম, জাস্ট এই মানুষের মধ্যে থেকে এই ইয়াটা উঠাই দিয়ে পরিপূর্ণ একটা এমপ্যাথেটিক একটা সিনারিও বজায় দিব, যে কেউ কারোর সাথে ঝগড়া করতে পারবে না। হ্যাঁ, এটা সেরা। এটা 2 নাম্বার। হ্যাঁ। হ্যাঁ, ঝগড়া করবে না, হাসি হাসি টাসি দিয়ে চলবে। আর 3 নাম্বার, আমি কয়েকটার মধ্যে কনফিউজ, যারা আমাকে তুমি 10 সেকেন্ড সময় দাও, 10 সেকেন্ড আমি শিওর, বুঝতে। কোনো অসুবিধা নেই, আপনি ভাবেন। প্রবাবলি আমার মনে হয় যে উম, আমার মনে হয় যে ওই যে এটাও একটা রেলেভেন্টই, আমি কনফিউজ ছিলাম যে আসলে হেট রেটটার সাথে আমি সেকেন্ড যেটা বলছি কাজ নাকি, মানে মিনিমাম একটা ওয়েজ, হেট রেট আসলে চলে আসছে ওটার সাথে, মিনিমাম একটা ওয়েজ লেভেল থাকবে সবার ওয়েজ হ্যাঁ, আর্নিং এর ক্ষেত্রে, যে এই যে মানে ধরো আমি যে কোনো একটা কিছুতে খুশি হইলে আমার সাথে সাথে চিন্তা করতে হয় না। বৃষ্টিতে আমি বাসা থেকে খুশি হলে আমার মনে হয় যে যারা রাস্তা থাকে ওদের কি হবে, শীতে আমার আরাম লাগলে আমার মনে হয় যারা রাস্তা ওদের কি হবে। এই যে হুম আমার আনন্দটাকেও বাধা হচ্ছে আর ওদের আনন্দ তো নাই জীবনে। So, এই হুম মিনিমাম ওয়েজ আর্নিংটা ফিক্স থাকবে, যেটার মাধ্যমে ধর ওই দরিদ্রতার যে ব্যাপারটা সেটা থাকবে না। এই দিক থেকে আসলে আমার মনে হয় ফাইন। আচ্ছা, এই যে আমার একটা কথা মনে পড়লো যে হুম ধরেন আমাদের এই বিদেশে আমি যদি চাকরি করি, সেটা রেস্টুরেন্টে চাকরি করলেও, সেটা সার্ভার হইলেও, আমাকে মিনিমাম ওয়েজ কিন্তু এখানে $16 পার আওয়ারলি পে করতেছে। হুম তো আমাদের বাংলাদেশে যে রেস্টুরেন্টে কাজ করতেছে বা অন্য কোথাও কাজ করতেছে যারা দিন মজুর, তাদের কিন্তু মানে কোনো মানে নাই, ল নাই, বা কোনো ফিক্সড একটা অ্যামাউন্ট নাই যে আমার আওয়ারলি বা আমার হচ্ছে যে মান্থলি আমার এত টাকা দিতে হবে। তো আমাদের আসলেই এটা চেঞ্জ করা উচিত, চেঞ্জ করা দরকার। হুম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা খুবই উচিত। ঘন্টায় $16 তো মানে প্রায় 2,000 টাকা, 1800 টাকা, 2,000 টাকা। এটা তো মানে বাংলাদেশের মানুষ মানে একটা স্টেবল জবেও পায় না ঘন্টায় হ্যাঁ, এত টাকা। এইটাই আমার মনে হয় একটা মিনিমাম বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মিনিমাম ওয়েজ আর্নিং লেভেল ঠিক করে দিল, না, এর এর নিচে বাংলাদেশের হবে না। প্রেক্ষাপটে হলো ভাই, ঢাকা কিন্তু হচ্ছে যে মানে কি জানি ঢাকায় কত নাম্বার, যে এক্সপেন্সিভ সিটি, 7th মনে হয়, অনেক, যে হ্যাঁ, ইনকাম অনেক অনেক। রেশিও অনুযায়ী। হম হম, এক্স্যাক্টলি, হ্যাঁ, হ্যাঁ, তো অনেক এক্সপেন্সিভ ঢাকায়। অনেক আমার কিন্তু এক্সপেন্সিভ, ওটুক অনেক। ইনকামই নাই যে আমি যতটুকু এক্সপেন্স করতেছি। তো এটা চেঞ্জ করা উচিত। এক্স্যাক্টলি, মানে তোমরা একটা এসব সময় কি মনে হতো, বলো? এবং যে আমাদের পরিমাণ দেশের ইনফ্লেশন। শ্রমিক বালিশ তুলতে লাখ টাকা পায়, তোমরা এগুলো কি বলো? ছি ছি, এসব আমাদের দেশে নয়। সবাই লাখ টাকা কামায়। আচ্ছা ভাই, ভাই, এক আরেকটা। সময় মনে হতো না যে হ্যাঁ, শুরুতে মানে দেশের ইনফ্লেশন বা সবকিছু মিলে এত অবস্থা, এক সময় ধরো আমি 10 টাকা পাইতাম স্যালারি, আমার মনে হতো জীবনে যখনই 30 টাকা ইনকাম করব বা 100 টাকা ইনকাম করবো, বাস, বা ধরো আমি 30 টাকা পাইতাম, আমি 100 টাকা ইনকাম করবো, আরে আর কি লাগে জীবনে। হ্যাঁ। এখন ওই জায়গায় এসে আমার মনে হয় ও মাই গড, কিছুই তো নাই, কিছুই না, রাখতে পারতেছি না। না। সবকিছু এত এত রিগ্রেসিভ হয়ে গেছে সবকিছু, হ্যাঁ, মানে আমি, যাই হোক। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা মিম ঘুরতেছে, তো আমি এটার সাথে এত হম রিলেট করতে পারি, মানে অনেকদিন ধরে আর কি ঘোরাঘুরি করে এই মিমটা মাঝে মধ্যে। যে ছোটবেলায় আমরা স্বপ্ন দেখতাম যে একদিন বড় হয়ে টাকা কামাই, গরিবদের হচ্ছে যে সহযোগিতা করবো, কিন্তু আমি নিজেই তো গরিব, যে মানে আমার নিজেরই তো হাত পাতা লাগতেছে ভাই। এক্স্যাক্টলি, সেই মানুষটা আমি আসলে। সেম। এই মানুষটা হচ্ছে আমরা, যে আমরা যারা স্বপ্ন দেখতাম বড় হয়ে লেখাপড়া করে হচ্ছে চাকরি বাকরি করে সেবা শুশ্রূষা হম, করবো গরিবদের, বা কিছু একটা কাজ করব, যে ওদেরকে জসিমের নিয়ে। মতো লটারি পাবো। হ্যাঁ, কিন্তু এটা হয়ে জীবনে উঠতেছে না। একটা লটারি যদি পাইতাম, আমি আল্লাহ, জীবনে জীবনে কোনো এত ইচ্ছে লটারি ছিল। পাই নাই, নো, নেভার। নেভার নেভার নেভার। আমরা বিয়েতে অনেকগুলো প্রাইজ বন্ড পাইছি, বিয়েতে হ্যাঁ, গিফট পায় না, হ্যাঁ, তো হ্যাঁ, অনেকগুলো প্রাইজ বন্ড পাইছি, আমার বড় ভাই দিছে। তো
তো প্রাইস বন্ডটা প্রথম 4-5 মাস আমি দেখতাম যে লাগে নাকি এতগুলো প্রাইস বন্ড, একটা তো লাগবে, আরে ধুর কিসের কি, আর দেখি না পড়ে আছে যে পড়েই আছে, কপালে লটারি একটা আসলে নাই। আচ্ছা হ্যাঁ ভাই, আপনাকে আরেকটা প্রশ্ন করে, সেটা হচ্ছে হুম, আপনার জীবনে মানে আপনার এই ছোট থেকে বড় হওয়ার জীবনে, আপনার জীবনে হুম। ইম্পর্টেন্ট বা ইন্সপায়ার্ড ইনফ্লুয়েন্সিয়াল। উইমেন কারা, ইনফ্লুয়েন্সিয়াল উইমেন কারা ছিল? হ্যাঁ, থ্যাংক ইউ অরুণী। আহ, তো, আচ্ছা প্রথম কথা হচ্ছে আমার জীবনে কোনো রোল মডেল নাই, হ্যাঁ, পুরুষ আচ্ছা। মহিলা হ্যাঁ। কোনো রোল মডেল নাই। আমি এক এক সময় একটা মানুষকে দেখে ইন্সপায়ার হয়েছি। হুম। সো আমি যদি ওরকম কয়েকটা ক্যারেক্টার বলতে থাকি, প্রথম কথা হচ্ছে মানে আমি খুবই টিপিক্যাল আনসার দিব না যে আমার মা বা হুম। আমার হুম। নানু ওরকম কেউ আমার রোল মডেল হয়নি। হয়নি তার কারণ আছে, মানে আমি ওনাদেরকে ভালোবাসি, দ্যাটস ডিফারেন্ট, ওটা মায়া, হুম। বাট রোল হুম। মডেল হুম। না। সো এর ডিফারেন্সটাই, আমার স্কুলের একজন টিচার ছিল, ওনাকে দেখে, উনি বায়োলজি পড়াইতো, উনি একটা ইয়া ছিল, উনি অনেক মানে একই সাথে উনাকে কখনো আমি ওরকম আমার সবসময় মানুষকে যারা মানে যারা এগ্রেসিভ না ওদেরকে আমার সবসময় কম পছন্দ, যারা মারতো ছোটবেলা থেকে বা যারা ঝাড়ে দিত। তো হুম। উনি একজন মহিলা যিনি ছিলেন যে উনি সবসময় হাসতো, আদর করে কথা বলতো, খুব ভালো লাগতো, উনি একটা রোল মডেল। তারপরে হচ্ছে আহ আমার মনে হয় রোল মডেল না, মানে ওরকম আমি ইন্সপায়ার্ড হয়েছি হচ্ছে আমার ডিবেট সার্কেলের বেশ কিছু আপু ছিলেন, আচ্ছা। যারা হচ্ছে মানে চমৎকার করে কথা বলতো, হুম। চমৎকার করে মানে আহ ওরা যখন ক্যারিয়ারে তার সেটাও চমৎকার করে করতেছে এখনো, মানে কো কারিকুলার অ্যাক্টিভিটিও চমৎকার করে করতেছে, এবং এবং ইন দেয়ার ওন হাউস ওরা এত এত গুছায় সবকিছু করতেছে। মানে আমি চিন্তা করি যে এটা 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 যদিও আবার একটা মানে ধরো একটা কি বলবো এটাকে ডিসকোর্স, যে ধরো মেয়েরাই কেন চাকরিও করবে, বাসা সামলাবে। আমার মনে হয় আমার মনে হয় মেয়েরাই করবে এবং ছেলেরাই করবে, মানে নট দ্যাট যে মেয়েদের করতে হবে, রাদার আমরা বলি যে ছেলেদেরও এটাই করতে হবে, তুমিও বাসা সামলাবা, তুমিও চাকরি করবা, দিস ইজ হাউ ইউ হুম। শুড অ্যাক্ট। মানে তো সো ওরকম ভাবে আমি বলছি, তো ওরা এরকম ভাবে করতো। সো মানে এক একজন ক্যারিয়ারে এত বুম করছে, স্টিল আমি দেখি ফ্যামিলিতে এত ইনভেস্টেড, এত ওনাদের বাসায় আমি গেছি একজনের। তো আমি যে বাসায় গিয়ে দেখলাম যে এত ওয়েল পলিশড একটা বাসা, এবং ওনাদের নাকি লাস্ট 2 মাস ধরে কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, ফর সাম রিজন পাচ্ছিল না আর কি, আমরা যেটা বলি বুয়া পাচ্ছিল না, সো ওরকম হুম। স্টিল মানে এত নাইসলি ওয়েল শেপড। সো আমি চিন্তা করি উনি তো চাকরি করতেছে, পরে ওনার বাচ্চাও হয়েছে, ওনার ওনার ভাই মানে ভাইয়া ওয়াজ লাইক টু মানে সাপোর্টিভ, এন্ড দুজন মিলেই করতেছে। তো এই যে ওই জিনিসগুলো আমাকে ওই যে দুজন মিলে করার বা দুজন মিলে যে আসলে সবকিছু ম্যানেজ করা যায়, যদি দুজন ইকুয়ালি এফোর্ট দেয়, তো ওই হুম। জিনিসটা আমাকে শিখাইছে। তো এরকম র্যান্ডম জায়গায় র্যান্ডম ইন্সপিরেশন, আমার ওরকম একদম রোল মডেল কোনো পার্সোনা আচ্ছা। নাই আমার জীবনে। আচ্ছা। আচ্ছা। আরেকটা প্রশ্ন হচ্ছে, অ্যাজ এ পার্টনার, মানে আপনি তো সংসার করতেছেন 1 বছরের বেশি, তো অ্যাজ এ পার্টনার আপনি নিজেকে নিজে চিন্তা করে 1 থেকে 10-এর মধ্যে কত রেট দিবেন, রেটিং কত করবেন? এটা আমি এখন বলতেছি, আবার অফলাইনে আমি আমার বইয়ের থেকে জিজ্ঞেস করে আবার অ্যাকচুয়াল রেটিংটা দিয়ে দিব না তোমাদের, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। তো আমার রেটিং হবে ধরো 8, আচ্ছা। 8.5 আচ্ছা, 8.5, বাহ। এরকম, হ্যাঁ। হ্যাঁ, নট ব্যাড। নট ব্যাড, হ্যাঁ। না, সেলফ এটা কিন্তু অ্যাসেসমেন্ট আমরা তো, চাচ্ছি যে নিজে নিজেকে দিবেন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, নিজেই নিজেকে এটা যে দিবেন। আসলে মানে একদমই সেলফ অ্যাসেসমেন্ট, এটা ভাবিতে সেলফ না অ্যাসেসমেন্ট, জানলেও হবে আমাদের। হ্যাঁ। না এমনি আমি ক্যাজুয়ালি তোমাদেরকে জানাই দিলাম আর কি, হ্যাঁ ঠিক আছে, প্লিজ, বুঝছো, আমি তো হ্যাঁ, আমি সেটা জানতে আমি চাই। তো সেটা আমরা আমি তো একদম। বলছি এইটা, কিন্তু আমার বউ তো বলছে আসলে এইটা না, হ্যাঁ, 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 হইতেই ওরকম আর পারে। কি। আচ্ছা। হুম, আর এখন অরুণী, তোমার কোয়েশ্চেন গুলো তুমি শেষ করো করে। হুম। আচ্ছা, আমি আপনাকে একটু মজার কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আপনাকে যদি চুজ করতে বলা হয় যে আপনি একটা সুপার পাওয়ার চুজ করবেন, একদম কমিক বুক সুপার পাওয়ার, হ্যাঁ, একদম ফ্যান্টাসাইজ অদৃশ্য হওয়া। বলেন, হ্যাঁ, অদৃশ্য হওয়ার, এটাই কেন? ইনভিজিবল। এখন ধরো যে হ্যাঁ কেন? ইনভিজিবল হওয়া আমার মজা লাগে আর কি, আর যদি তুমি আরো সিরিয়াসলি জিজ্ঞেস করো তাহলে আমি বলতাম যে আমি 100 কোটি টাকা চাই, আমি চাইলে আমি চুরি দিলেই টাকা পড়বে। তো ওটা ডিফারেন্ট পার্ট, ওটা তো এক্সিস্ট করে না। হ্যাঁ। বাট যেগুলো এক্সিস্ট করে তার মধ্যে আমি অদৃশ্য হতে চাই। হুম আমি হুম আমি হুম। ফাইজলামি করবো মানুষের, মানে মানুষকে না দেখে আমি দেখবো যে ওরা কি করতেছে, মানে কোনো প্রাইভেট প্লেসে যাবো না। ধরো আমি এখন শাই করে মনে হইলো যে আমার বন্ধু কি করতেছে দেখে তো গিয়ে একটু ভয় দেখাবো, দুষ্টামি করবো, এগুলো একদম শিশু মনের যে ইয়া সেটা। আর যদি একদম সিরিয়াস তোমরা চোমরা ইয়া বলে তাহলে বলবো যে হুম। আমি প্রতিদিন ঘুম থেকে উঠলেই বা চুরি বাজাইলেই টাকা বেরোবে। That's it. আচ্ছা, 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 ওকে।
ঠিক আছে। হ্যাঁ, নেক্সট এরকম। কোশ্চেন। আচ্ছা, নিজের মেন্টাল হেলথকে লাস্ট 7 দিনের কথা চিন্তা করে আবার 0 থেকে 10 একটা রেটিং দেন। Last 7 was a bit critical. Critical মানে there were things, unexpected things happened in life যেটা হয়, টুকটাক ক্রাইসিস এন্ড এভরিথিং। সো বাট আমি আসলে খুব তাড়াতাড়ি যেহেতু ওভারকাম করে ফেলি, সো মেন্টাল হেলথ 7 out of 10। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, বাহ বাহ। খারাপ আর কি? না, বেশ হ্যাঁ সুন্দর। হ্যাঁ, 7 is not bad। আর হচ্ছে হুম। যে অরুণ, এরপর কি কোনো প্রশ্ন আছে তোমার? না, এরপর তো আমার প্রশ্ন। আচ্ছা হ্যাঁ, আপনার হচ্ছে নবনু পডকাস্টে এসে কেমন লাগলো, এক কথার উত্তর। চমৎকার। আচ্ছা। আর হচ্ছে যেহেতু আপনি আপুর সাথে গত আপনারা কি জয়েন্ট ফ্যামিলি? হ্যাঁ আঙ্কেল? মানে আমি, আমার বউ, আন্টি, আঙ্কেল, হ্যাঁ 4 জন থাকি, মানে আব্বু আম্মু। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কি আপনার বউকে, আপনার বউয়ের মেন্টাল হেলথ নিয়ে সচেতন, যে আপনার বউ কেমন যাচ্ছে দিন সবকিছু মিলাই? আপনি কি আপনার এখানে বউকে রেটিং নিয়ে, দিলে আমি 9 out of 10। আচ্ছা আপনি কি বউকে নিয়ে মাঝে মধ্যে বের হন, একান্তে হচ্ছে যে ডেটে নিয়ে যাচ্ছেন? হুম, ভেরি অবভিয়াসলি। আচ্ছা মানে বাহ। প্রতি ঘরে 2 উইকে বাইরে একদিন। ইকুয়ালি সুন্দর করে সময় কাটানো হয়, মানে দুজন দুজনকে হ্যাঁ হেলদি সময়টা দিতে পারে, এটা কি হ্যাঁ, হচ্ছে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এটা এটা হচ্ছে। এবং অলসো এটা মানে সবসময় যে কনসিয়াসলি হয় বা আমি একদম হ্যাঁ মানে দৈবদূত ওরকম না, কিন্তু আমরা যেহেতু একটা ইয়াতে আমাদের একটা প্ল্যানিং যে এই কদিন পরে আমরা ঘুরতে যাবো, এই কদিন পরে আমরা হুম, এটা করবো, তো ওই কারণে হুম। বেশ হচ্ছে, খুবই নাইসলি হচ্ছে। বাহ বাহ, তাহলে তো খুবই নাইস। হুম। আর এরপর আপনার পছন্দের খাবার যদি বলি, সেটা যে কোনো খাবার হতে হুম, পারে, হুম। চা, কফি, ডেজার্ট, আর হচ্ছে এনি ফুড, এনি কাইন্ড অফ ফুড। আপনার পছন্দের খাবারগুলো কি কি? এক কথায় বলতে হবে? না, আপনার অনেক খাবার থাকতে পারে ও পছন্দের, সেটা আচ্ছা চাও হইতে পারে, আচ্ছা, কফি হ্যাঁ হইতে হ্যাঁ পারে, হ্যাঁ। ডেজার্ট হইতে পারে, তাহলে আমার এনিথিং। হচ্ছে, সলিড ফুড, এনিথিং। হ্যাঁ হ্যাঁ, ভাত, মুরগির মাংস, হ্যাঁ। সবজি, সবজির হ্যাঁ মধ্যে ফুলকপি, বেগুন, আচ্ছা মুরগির আচ্ছা। মাংস, ভাত, কাঁচা মরিচ দিয়ে আলুর ভর্তা, ওয়াও। নো লাল মরিচ, ডাল। এই ওকে, বাহ। হ্যাঁ একদম, মানে খুব মানে একদম একদম সাদা বাঙালি মাটা আয়েশ কোন, করা, খাবার। হ্যাঁ। একদম সাদা মাটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফুলকপি ভাই, যে কোনো রূপে ফুলকপি, এটাই হ্যাঁ সব। ফুলকপি নিশ্চয়ই। বেস্ট, স্পেশাল। মানে এটা একটা, ফুলকপি যদি 12 মাস পাওয়া যেত, ইস। আমার ভাই ভাই পাওয়া যায়, ফুলকপি কিন্তু খায় ওটা না, এটা মজা আমার জন্য হয় অনেক না। বড় একটা মজা হয় না, বেনিফিট। হ্যাঁ মানে হ্যাঁ, যে শীতকালে যে টেস্টটা পাওয়া শীতকালে যাচ্ছে একটা, সেটা, হ্যাঁ মানে অন্যরকম সবজি হিসেবে সফটি, অন্যরকম। রান্না করে হোক পাফি। বা মাছের সাথে বা মুরগি দিয়েও, মানে এটার টেস্টটা ডিফারেন্ট। কিন্তু ওই যে অফ সিজনে যখন খাই মনে হয় যে কি খাচ্ছি এটা। ওই না, ওইটা ফ্লাফি ওইটা হয় আসলে না। হ্যাঁ। আর হচ্ছে, খাইতেই যে একটা জুস সুন্দর ব্যাপার আসে, ওইটা হয় না, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওটা হয় না। আর হচ্ছে আপনার পছন্দের কুক কে, নিজের মা বাদে, যার রান্না আপনার খেতে খুব ভালো লাগে? আম, এরকম হচ্ছে আমার একটা, আমার ফ্রেন্ড, একটা ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওর মা, ওই আন্টি আন্টি হ্যাঁ। অনেক নাইস। আচ্ছা, ওনার হাতে হচ্ছে যে কোন খাবারটা সবচেয়ে ভালো লাগে আপনার? উম, নাকি খিচুড়ি, সবকিছু? আচ্ছা, খিচুড়ি। খিচুড়ি, মুরগি, গরু। হ্যাঁ। আচ্ছা, বাহ। ফুলকপি নট গুড। আচ্ছা এই যে এরা ফুলকপি খায় না বলেই আমরা ফুলকপি খাই, মানুষ কম খাক আমরাই সব কিনে ব্যালেন্স ফেলতেছি। করতেছি, আমরা বেশি খাই, আমি আমি হ্যাঁ, সারাদিন আমি ফুলকপি খেতে বেশি পারবো। খাবো। সেম। আচ্ছা। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আপনার, আপনার হচ্ছে যে ঢাকায় বা ঢাকার বাইরে অন্য কোনো শহরে বা আমাদের জাহাঙ্গীরনগরে, মানে পছন্দের রেস্টুরেন্ট বা টং দোকান বা অন্য কোনো হোটেল আছে কিনা, যে পছন্দের তালিকায় কোনটা কোনটা আছে? জাহাঙ্গীরনগরে তো আসলে সবই আছে, ট্রান্সপোর্ট, বটতলা, হাওড়া। তো আর ঢাকার মধ্যে বললে এনি স্টেক রেস্টুরেন্ট যেটা ভালো, যেমন একটা হচ্ছে সজ স্টেক হাউস, খুব নাইস। আচ্ছা তারপর হচ্ছে টেক্সাস ফ্লেম, আমরা কদিন আগে গেছিলাম একটা আচ্ছা ডেটে, সেটা অনেক নাইস। তারপরে হচ্ছে উড হাউস গ্রিল, নাইস। এনি স্টেক হাউস, হ্যাঁ। আচ্ছা। আমি হচ্ছে যে একটা স্টেক হাউস হচ্ছে যে এটা মিরপুর 2-এ, মিরপুর 2-এ, আমি নামটা ভুলে গেছি, সিনেমা হলের কি না? পাশেই। আচ্ছা, নামটা ভুলে গেছি নামটা ভাই। জানাও তো ওনাদের আমাকে। ওনাদের স্টেক হচ্ছে যে খুবই নাইস।
যদিও তাই আমি, হ্যাঁ যদিও জানি আমি হতো আমাকে। 1.5 বছর আগে, 2 বছর আগে খাইছিলাম, 1.5 বছর আগে মনে হয়। তো ওনাদের স্টেক দেশে হচ্ছে থাকতে যে, হম। ক্লাস। হ্যাঁ দেশে থাকতে ওনাদের স্টেক হচ্ছে খুব দারুণ। আমি নাম নাইস, বলবো আমার না। আমাকে একটু লুজ যদি তোমার দ্বারের কখনো মনে স্টেক পড়ে ভাল আমাকে একটু লাগছে। ইনবক্সে বলো তো আচ্ছা নাম হ্যাঁ কি। ঠিক আছে, আমি অবশ্যই হ্যাঁ, বলবো। okay. আর হচ্ছে যে বিয়ের পরে আপনি ভাবিকে নিয়ে প্রথম কোথায় বেড়াতে গিয়েছিলেন? মানে প্রথম মানে দেশের মানে যে কোনো মানে যেকোনো জায়গায়। ওরকম জায়গায়। দেশে। আচ্ছা, নেপাল। রমনা পার্ক হলে রমনা পার্ক। আচ্ছা, ঠিক আচ্ছা, ও আছে। তাহলে ওগুলা কাউন্ট করলে তো র্যান্ডম অনেক রেস্টুরেন্টে, বাট বলার মতো সিগনিফিকেন্টলি নেপাল প্রথম। আচ্ছা বাহ। আচ্ছা, আচ্ছা আজকে হচ্ছে আপনার সাথে আড্ডা দিয়ে আমাদের খুব ভালো লাগলো। আমি এবং অরণি আমরা দুজনেই, আমি জানি না অরণি এনজয় করেছে কিনা, কিন্তু আমার আপনার আমার সাথে মজা কথা বল লাগতেছে। আমার কাছে আমি খুব শুরুতেই মজা লাগতেছে। বলছিলাম। যে আমাদের হচ্ছে যে আর 5 মিনিট সময় আছে, আপনি যদি হ্যাঁ, কোনো কিছু বলতে চান এই 5 মিনিটে বলতে পারেন, সেটা আমাদের দুইজনকে উদ্দেশ্য করে হোক বা যারা লিসেনার আছে তাদের উদ্দেশ্য করে হোক। আমার ওরকম অনেক কথা বলছি আজকে, আমরা যারা শুনছে খুবই ধন্যবাদ। আমার আমার বলা একটাই কথা, যে যেটা বলছি অলরেডি, মানে মানে ধরেন আপনার কোন রকম শারীরিক কষ্ট হবে না, আপনার কোন রকম মানসিক কষ্ট হবে না, আপনার কোনো টাকা খরচ হবে না, আপনার মেন্টাল হেলথের কোনো সমস্যা হবে না, আপনার কারোর উপর কোনো বিরক্তি আসবে না, এই সব কিছু একসাথে হুম। সলভ হয়। মানে এবং কোনো কোনো রকম নিজের ক্ষতি ছাড়া এই এরকম একটা কাজ হচ্ছে স্মাইল। সো ডু স্মাইল মোর অফেন, পিপল শুড স্মাইল মোর অফেন। হ্যাঁ, মানে হুম, ধরো যে এরকম কিছু মানুষ যাদের ধরো অভ্যাস বশত আসে না, তো হ্যাঁ যেমন আমার একটা অভ্যাস ছিল, আমি হাসি সবসময়, কিন্তু ছবিতে হ্যাঁ আমার আগে একটা অভ্যাস ছিল যে মানে কেন জানি আমি পাশার মতো একটা মুখ করে রাখবো যে আহ নিজেকে দেখে নিজের মতো কি অবস্থা, সি 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 সি। কিন্তু লাস্ট 6-7 বছর ধরে আমি এটা চেক করছি, এবং এখন আমার সাবকনসিয়াসলি হাসি চলে আসে। তার মানে আচ্ছা ইটস এ প্র্যাকটিস। হ্যাঁ, হ্যাঁ এবং দেয়ার কামস, আমি সবসময় বলি এবং এটা অনেক প্রচলিত কথা, যে কোনো কিছু ওই জায়গায় পৌঁছাইলে আপনি আসলে হ্যাপি হইতে পারবেন, ব্যাপারটা এরকম না। আমার অমুক টাকা থাকলে হ্যাপি হব, আমার নিজের একটা অমুক হলে গাড়ি হইলে হ্যাপি হব, একটা নিজের ঘর হইলে হ্যাপি হব। দিস ইজ নট হাউ ইট ওয়ার্ক, কখনো সম্ভব না। মানে আপনি এটা এটা একদম প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। এবং মানে নিজের মাথায় এবং নিজের চিন্তায় যত নেগেটিভ এনার্জি আমাদের আসে না, জাস্ট অ্যাক্টিভলি ডজ করতে হবে। এবং এটা কিভাবে করতে হবে, এটার কোনো প্রেসক্রিপশন পৃথিবীতে কেউ দিতে পারবে না, না যে না এটা এটা করলে আপনি ডজ করবেন। ইটস জাস্ট আপনার, আপনি যত অ্যাক্টিভলি কনসিয়াস থাকবেন না, মানে আপনি আপনি তত অ্যাক্টিভলি নেগেটিভ গুলা সরাই দিবেন। কে হুম কি আপনাকে বলতেছে, কে আপনার কি ক্ষতি করতেছে, কে আপনার পিছে কি বলছে, এগুলা নিয়ে আপনি সময় করলে আপনার জীবনে অর্ধেক দিন আপনার এগুলাই করতে হবে, এবং ইট উইল ব্রিং মোর হার্ম টু ইয়োর লাইফ। হুম তো এটা অ্যাক্টিভলি কনসিয়াসলি জাস্ট ডজ করে যেতে হবে। আমি ওই জায়গায় যাবই না। বুলেট আসলে আমি ডজ করতাম ওই নেগেটিভ এনার্জি গুলা, ওরকম ডজ করতে হবে, যেটা তোমরা মানে আমরা একটু আগেই বললাম এগুলা, হ্যাঁ হ্যাঁ এমপ্যাথি হ্যাঁ এন্ড এভরিথিং। হ্যাঁ তো আমি এটাই এটাই আমার কথা। আর তোমাদের দুজনের জন্য আমার একটা কথা, সেটা হচ্ছে যে ইউ গাইজ আর ভেরি গুড হোস্ট। আমার খুব ভালো লাগছে থ্যাংক তোমার সাথে ইউ। কথা বলে। ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের দেখা হয়নি, বাট আমরা আরো জানবো, হ্যাঁ জি আমরা ভাইয়া। আরো মানে কথাবার্তা হবে ইনশাল্লাহ। এই তো, হ্যাঁ এই খুব খুব ভালো, খুব ভালো পডকাস্টটা তোমরা নিয়ে গেছো। হ্যাঁ It was আমি nice আরেকটা জিনিস being অ্যাড with you. করতে চাই, এই যে মানে ওই যে ডজ করতে হবে এটার সাথে, যে হুম নেগেটিভ থটস গুলা। তো হুম। আমরা কিন্তু হিউম্যান বিং, অ্যাজ এ হিউম্যান বিং আমার হ্যাপিনেস কিন্তু আমার প্রত্যেকটা মুহূর্ত, আমরা ওইটা ভুলে যাই। যে আমি এক্স্যাক্টলি। আমি কালকের কথা চিন্তা করে আমি হচ্ছে যে কালকে হ্যাপি থাকতে পারবো না, আমি কালকের কথা চিন্তা করে এখন হ্যাপি হইতেছি, এটাই হচ্ছে যে আমার হ্যাপিনেস। আমার প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে যে ভ্যালু করার ওই ক্ষমতা ক্ষমতা থাকতে হবে। আর কি এই যে নেগেটিভ থটস, এটা তো সবসময় থাকবে, আমার রাগ হবে, আমি কানবো, আমার হচ্ছে কষ্ট হবে, এটা হচ্ছে নেচার, তো এটা আমি এড়াই চলতে পারবো না। তো আমার মধ্যে সবকিছু থাকবে, কিন্তু ওই যে মানে প্রত্যেকটা মুহূর্ত আমার এনজয় করতে হবে। এক্স্যাক্টলি, ইটস আ প্র্যাকটিস। আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ হুম হুম। যেহেতু হাসি নিয়ে ভাই কথাটা শুরু করলেন, তো মার্সি আর আমার মধ্যে একটা ব্যাপার আছে। মার্সির যে সিগনেচার হাসিটা আছে না, দাঁত বের করা, আমরা এরকম অনেক সময় আছি প্রচুর ভিড়ের মধ্যে হঠাৎ করে দুজন দুজনের দিকে চোখ পড়ছে, ও আমার দিকে তাকে একটা হাসি দিছে, আমিও যে অনেক স্ট্রেসে আছে ভুলে গেছি ওর হাসিটা দেখে। তো ওর হাসি আমি সবসময় বলবো আমার জন্য একটা স্ট্রেস রিমুভার। তো এটা হচ্ছে একটা থ্যাংক ইউ। ফুটবলে পাস করার মতো, হ্যাঁ, যে হুম। আপনি আমাকে একটা হাসি দিলেন, আমি আবার ওই হাসিটা কিন্তু আবার আরেকজনকে দিব। হাসি একটা হ্যাঁ হ্যাঁ রিফ্লেকশন হ্যাঁ সত্যি। এবং আমরা মানুষ, তো আমরা সব ইমোশনের মধ্যে দিয়েই যাব,
হ্যাঁ তারপরেও আমার মনে হয় যে ঠিক আছে আজকে কান্না পাইছে, কান্দি না, সমস্যা নেই। কিন্তু কানলেও আমার পরের দিন সকালে উঠে ওই কাজে যাইতেই হবে, হ্যাঁ যাই করতে হবে ওইটা করতে হবে। কানলে কানলাম, সমস্যা নেই, ভয় পাওয়ার হুম। কিছু নেই। ইমোশন যত অ্যাডাল্ট হই আমরা মনে করি যে না অ্যাডাল্ট হইলে মনে হয় কান্না করা যাবে না, বাট না, কান্না আসবে ভাই। অ্যাডাল্টহুড মানে পুরোটাই কান্না, বাকিটা লাইফ কান্দো, হ্যাঁ হ্যাঁ, ভয় আসবে, নেই। এক্স্যাক্টলি আসবে। এবং এটার আরেকটা কথা হয়েছে যে নিজের যে জীবনের দুঃখগুলো না, সেই দুঃখগুলোর প্রতি একটা ভালোবাসা কিন্তু আমাদের আছে, আমরা এটা হ্যাঁ অ্যাকনলেজ করি কিংবা হ্যাঁ না করি। হ্যাঁ আমার মনে হ্যাঁ হয় হুম। দুঃখগুলো এগুলো অনেক মানে কাব্যিক কথা, বা মনে হয় হুদাই কইতেছে। বাট আমি আমার জীবনে যত দুঃখ পাইছি, এক সময় দুঃখগুলাকে আমি মিস করছি, যে ওকে ওই দুঃখগুলো আর লাগে না কেন। ওই দুঃখের কান্নার সময়টাও নিজের জন্য আমার মনে হয় আনহেলদি না, ইটস ফাইন। মানে আমি নিজের জন্য আমরা নিজের একদম দুঃখটা শেষ করতেছি, কাউকে। মিনিটে চলে আসছি। হম। হ্যাঁ। এন্ড এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার হচ্ছে এত সুন্দর একটা সময় দিলেন আমাদেরকে, 1 ঘন্টা মানে 1.5 ঘন্টার মতো সময় দিলেন। আর অনেক আপনার কাছে থ্যাংক ইউ। আরেকটা রিকোয়েস্ট থাকবে, আপনার যদি মনে হয় যে কোনো গেস্ট আপনি রেকমেন্ড করবেন, আপনি আমাকে অবশ্যই রেকমেন্ড করবেন, আমাদেরকে অবশ্যই জানাবেন যদি আপনার পরিচিত কেউ থাকে যে পডকাস্টে এসে কথা বলতে চাই। তো অবশ্যই আমাদেরকে রেকমেন্ড করবেন। আই উড লাভ টু ডু নট মি, আমি অনুভব করে তোমাকে বলবো অবশ্যই, দেয়ার জি আর ভাই, পিপল নাইস জি ভাই। পিপল। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। কারণ হচ্ছে যে এই পজিটিভিটি, এটা এখন পাওয়া খুবই রেয়ার। এক্স্যাক্টলি, খুবই রেয়ার। হ্যাঁ হ্যাঁ। And good night, থ্যাংক ইউ everyone. Thank সবাইকে, you so গুড much. Thank নাইট। you for your time. Bye. থ্যাংক ইউ, বাই।